আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ইজিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো পাবলিক হেলথ নিয়ে, পাবলিক হেলথ ক্যারিয়ার অ্যান্ড অপরচুনিটি ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে কিভাবে পাবলিক হেলথের ক্যারিয়ার করতে পারবেন, কিভাবে ক্যারিয়ার করতে করা যায় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর প্রফেসর ডক্টর আজিজ রহমান স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, মেলবোর্ন। আমরা আজকে স্যারের সাথে কথা বলবো। সালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। অনেক ভালো আছি রেদওয়ান। অনেক ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে আজকে এই সেশনটি আয়োজন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে অনেক ব্যস্ততার মাঝেও। অনেক গভীর রাত আমরা জানি অস্ট্রেলিয়াতে এখন, তারপর আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্যার। স্যার আমরা আহ, আহ, পরিচয় আমার পরিচয় দিয়েছি স্যার, এরপরে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। তো স্যার আমরা যদি জানতে চাই আসলে স্যার যে পাবলিক হেলথ, এই যে পাবলিক হেলথ বিষয়টা, এই বিষয়টা আসলে পাবলিক হেলথ কি আসলে স্যার, এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ রেদওয়ান। আসলে কতগুলো টার্ম আছে যেগুলো অনেকে কনফিউজ হয়ে যায়। যেটা প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন, কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ। আমরা যদি আসলে ইতিহাসটা দেখি যে আসলে এই টার্মটি শুরু হয়েছিল প্রিভেন্টিভ মেডিসিন দিয়ে, মেডিসিনের একটা ব্রাঞ্চ হিসেবে। যেটা আমেরিকাতে ইউজ করা শুরু করে। তারপর ইউরোপে শুরু করে সেটাকে চেঞ্জ করে যে এটাকে প্রিভেন্টিভ মেডিসিন নাম দিয়ে তারা সোশ্যাল মেডিসিন নাম দেয়। তারপরে দেখা গেল যে সোশ্যাল মেডিসিন যখন নাম দিল তখন একটা পলিটিক্যাল ব্যাপার আসে, যে সোশ্যালাইজেশন এর বিষয়টা আসে। সেখান থেকে আবার একটু সেপারেট করে নাম দেয় যে কমিউনিটি মেডিসিন, যে কমিউনিটির সাথে কাজ করার জন্য। সো ইভেনচুয়ালি যেটা আজকে বহুল প্রচলিত সেটা হচ্ছে পাবলিক হেলথ। তো পাবলিক হেলথ যেটা আমরা সাধারণ ভাষায় বুঝি সেটা হচ্ছে জনস্বাস্থ্য। আম যেই সাবজেক্টটা ডিল করে যে কোন একটা ডিজিজের প্রিভেনশন করার জন্য বিভিন্ন রকম আমাদের যে বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর গুলো আছে অথবা এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর গুলো আছে, এগুলোকে কন্ট্রোল করে যদি একটা ডিজিজকে প্রিভেনশন করা যায়, অথবা যদি আমরা কোনো হেলথ প্রমোশন এর কাজ করতে পারি, সেটাই হচ্ছে পাবলিক হেলথ। তো সমষ্টিগতভাবে এটা হচ্ছে আমরা মেডিসিনে যেভাবে ইন্ডিভিজুয়াল কোনো একটা পেশেন্টের ডায়াগনোসিস অথবা ট্রিটমেন্ট নিয়ে আমরা কাজ করি, পাবলিক হেলথে আমরা সমস্ত পপুলেশনের হেলথ এবং ওয়েলবিং ইমপ্রুভমেন্ট করার জন্য চেষ্টা করি। এবং আজকে পাবলিক হেলথ আসলে কি সেটা করোনা ভাইরাসের সিচুয়েশনে আমি নিশ্চিত যে যারা পাবলিক হেলথ শব্দটার সাথে পরিচিত ছিল না, তারাও আজকে জানবেন যে আসলে পাবলিক হেলথ জিনিসটার স্কোপটা কতটা ব্যাপক। ধন্যবাদ স্যার। স্যার আমরা জানি এই যে করোনা, বর্তমানে যে করোনা মহামারী, এই করোনা মহামারীতে আমাদের পাবলিক হেলথ বিশেষজ্ঞরাই আসলে এই করোনার যে উৎপত্তি বা করোনা আসলে কি ধারা হচ্ছে বা করোনা কিভাবে এই প্যান্ডেমিক অবস্থা থেকে বা পুরো বিশ্ব থেকে কিভাবে ইরেডিকেট হতে পারে সে বিষয়ে পাবলিক হেলথ বিশেষজ্ঞরা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিত। তারা এটা নিয়ে গবেষণা করছেন। আমাদের যে সোশ্যাল যে স্টিগমা বা সোশ্যাল বিভিন্ন আমাদের যে ডিজিজ গুলো, ওগুলো নিয়ে আসলে পাবলিক হেলথের যে বিশেষজ্ঞ ওনারাই আসলে এগুলো নিয়ে ডিল করেন সব সময়। ওনারাই করেছে, কিন্তু ওনারাই অনেকটা মানে স্টেজের বাইরে, বেস্টেজের বাইরে থেকে মানুষের একদম অগোচরে থেকে মানুষের জন্য সর্বদাই কাজ করে যাচ্ছেন নিভৃতে নিভৃতে। সেই গল্পটা আমরা শুনবো। আপনারও এই একটা গল্প আছে বাংলাদেশ বেসড, সেই গল্পটা আমরা শুনবো ইনশাল্লাহ। তো স্যার আমরা যদি এখন বলতে চাই যে কমিউনিটি মেডিসিনের সাথে, আমরা জানি আমাদের থার্ড ইয়ারে আমরা একটা কমিউনিটি মেডিসিন পড়ি। এখন এই কমিউনিটি মেডিসিনের সাথে আসলে পাবলিক হেলথের সম্পর্কটা কি? অনেকেই এই যে কমিউনিটি মেডিসিন দেখলে অনেকেই ভয় পায় বা অনেকেই কমিউনিটি মেডিসিন জিনিসটা পড়তে চায় না, কিন্তু এই যে পাবলিক হেলথের যে ভিত্তিটা, এটা আসলে কমিউনিটি মেডিসিন থেকেই আসলে তৈরি হয়ে আসে। স্যার এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? ধন্যবাদ রেদওয়ান। আসলে কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা বোরিং, এটা আমি মেডিকেল স্টুডেন্টদেরকে দোষ দিব না। আমি যখন পড়তাম তখন আমার কাছেও বোরিং লাগতো। তো কমিউনিটি মেডিসিনের আসলে আমাদের আমি বলব যে এটা সাবজেক্টটা বোরিং না। আমাদের আসলে শিখার মাধ্যমটা বোরিং ছিল। আমাদের কাছে আইটেম দিতে হতো, প্রফ দিতে হতো এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা করতে হতো মুখস্থ করে ডেফিনিশন গুলো মুখস্থ করা এবং সেই মুখস্থ করে সেই অ্যান্সার গুলো দেওয়া প্রফে পাস করার জন্য বা আইটেমে পাস করার জন্য, সেটা আমরাও করেছি। এবং আমি যখন পড়েছি কমিউনিটি মেডিসিন তখন আমার কাছে যে অ্যাট্রাকটিভ মনে হয়েছে সেটা কিন্তু না। সেটা বললে আসলে ভুল কথা বলা হবে। তো আমি বলব যে আমরা যখন এখন পাবলিক হেলথ এ স্টুডেন্টদেরকে যখন পড়াই,
আমাদের আসলে পড়ার ধরনটা অস্ট্রেলিয়াতে ডিফারেন্ট। আমি বলব যে আমাদের বাংলাদেশে যদি আমাদের পড়ার ধরনটা একটু ডিফারেন্ট থাকতো তাহলে অবশ্যই কমিউনিটি মেডিসিন সাবজেক্টটাও ছাত্রদের কাছে ভালো লাগতো পড়ার, এবং তারা উপভোগ করতে পারত। কিন্তু মুশকিল হচ্ছে যে কমিউনিটি মেডিসিনটা আমরা যখন পড়েছি তখন সেটার সাথে প্র্যাকটিক্যাল কোনো আমরা ইমপ্লিকেশন দেখিনি। যে এটা আমাদের মুখস্থ করার জন্যই মুখস্থ করেছি। কিন্তু এটা আসলে বাস্তবে কমিউনিটির ক্ষেত্রে কিভাবে আমরা ইউটিলাইজ করব, সেই জিনিসটা কিন্তু লিঙ্কটা ছিল না। এই লিঙ্কটা যেহেতু ছিল না, শুধুমাত্র ওই থিওরিটিক্যাল জিনিসগুলো পড়াতে আমাদের আসলে খুব একটা অ্যাট্রাকশন পাওয়া যায়নি। তো এক্ষেত্রে আমি যেটা বলব, যারা পাবলিক হেলথ এ ক্যারিয়ার করতে চায় তারা একটু ধৈর্য সহকারে কমিউনিটি মেডিসিনটাকে পড়তে হবে। এখন যেহেতু স্টুডেন্টরা চিন্তা করে, অনেক আগে থেকেই ক্যারিয়ার নিয়ে চিন্তা করে। এই জিনিসগুলা কিন্তু মানে আমি বলব যে খুবই বেসিক জিনিস। পাবলিক হেলথ এ ক্যারিয়ার করতে হলে কমিউনিটি মেডিসিন যে জিনিসগুলো সবকিছুই হয়তো পাবলিক হেলথ এর ফিউচার ক্যারিয়ারের জন্য লাগবে না। কিন্তু বেশিরভাগ কনসেপ্টটাই কিন্তু সে কমিউনিটি মেডিসিন কনসেপ্ট থেকেই আসে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের আমরা জানি যে আমাদের কমিউনিটি মেডিসিন আসলে একটাই জিনিস আমাদের সেই একটা বছরে একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো যেটা আরভিএসটি, আমাদের রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং, হ্যাঁ, যেটা ওইটাই হ্যাঁ। একমাত্র শুধু ভালো লাগে কমিউনিটি মেডিসিনের। যে ওখানে 4-5 দিন গিয়ে বন্ধুরা থাকে, গল্প মানে ঘোরাফেরা করে, হয়তো আমরা একটা কোশ্চেনিয়ার নিয়ে আমরা ওখানে কিন্তু লোকাল ওই যে কমিউনিটির আমরা কাছে যাই, আমরা সবাই ওই সবাই যে জিনিসটাই আসলে। কমিউনিটিতে ঘোরাফেরা করে, ওই যে জি বন্ডিং, ওই যে ফিল্ড লেভেলে কাজ, ওইটাই কিন্তু জি পাবলিক হেলথ এর আসল কাজ। এই জি স্যার। থিওরিটিক্যাল কাজকর্মটা কিন্তু অবশ্যই থিওরিটিক্যাল জিনিসটা আমাদের জানা দরকার আছে। কিন্তু ওই যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, সেটাই কিন্তু পাবলিক হেলথ এর মূল ইন্টারেস্টিং বিষয়, এবং ওইটাই কিন্তু সবাই এনজয় করে ফিউচার লাইফে যখন পাবলিক হেলথ এ ক্যারিয়ার করে। জি স্যার। জি, ধন্যবাদ স্যার। স্যার এখন আমরা যদি বলতে চাই আসলে যে পাবলিক হেলথে যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা করার জন্য আসলে কিভাবে পড়াশোনা করতে হয় বা কিভাবে শুরু করলে বেটার হয় স্যার? আ পাবলিক হেলথ এর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে পাবলিক হেলথ ক্যারিয়ার করতে হলে আগে যেমন একটা ধারণা ছিল শুধুমাত্র মেডিকেলের স্টুডেন্টরাই পাবলিক হেলথ করতে পারবে। বিষয়টা কিন্তু এটা চেঞ্জ হয়েছে, এবং বাংলাদেশেও এটা চেঞ্জ হয়েছে। যে পাবলিক হেলথ কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। সো এখানে মাল্টি ডিসিপ্লিনারি পিপল দরকার। সো স্টুডেন্ট যারা পাবলিক হেলথ এ ক্যারিয়ার করতে চায় তারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে পারে। তাদেরকে প্রিপারেশন নিতে হবে যে তারা পাবলিক হেলথ এ কোন দিকে ক্যারিয়ার করতে চায়। যারা কমিউনিটি মেডিসিনে সে ফর এক্সাম্পল কমিউনিটি মেডিসিন পার হয়ে এসছে, এখন চিন্তা করছে পাবলিক হেলথ করার। কমিউনিটি মেডিসিন করার সময় হয়তো চিন্তা করেনি পাবলিক হেলথ করার। দ্যাটস ওকে। আমিও তাই চিন্তা করিনি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি একটু আগে থেকে প্রিপারেশন নেওয়া যায় যে পাবলিক হেলথ এ আমি ক্যারিয়ার করব, তাহলে তাকে চিন্তা করতে হবে যে পাবলিক হেলথ এর একটা বেসিক কোর্স করা দরকার। এবং যে কোর্সটা আমি বলব যে মাস্টার অফ পাবলিক হেলথ, সে মাস্টার পাবলিক হেলথ কোর্সটাকে টার্গেট করে সে প্রিপারেশন নিয়ে যেই আন্ডার গ্র্যাজুয়েট সাবজেক্টটি শেষ করবে, শেষ করার পরপরই যদি মাস্টার পাবলিক হেলথ এর জন্য প্রিপারেশন নেয়, তাহলে সেই মাস্টার পাবলিক হেলথ এর মাধ্যমে কিন্তু তারা থিওরিটিক্যাল কনসেপ্টটা পেয়ে যাবে। এবং সেই সাথে সুযোগও আছে, অনেক ইউনিভার্সিটির মধ্যে থিসিস করার সুযোগ থাকে। সে মাস্টার পাবলিক হেলথ এর মধ্যে থিসিস কম্পোনেন্টে কিন্তু রিসার্চটাকে প্র্যাকটিক্যালি করা সম্ভব। তো এখানে কয়েকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মাস্টার অফ পাবলিক হেলথ যারা করতে চায় তাদেরকে চিন্তা করতে হবে কিছু কিছু বিষয়, যে তারা এই জিনিসটা কি, এই কোর্সটা কি তারা দেশে করতে চায় নাকি দেশে বাইরে করতে চায়। যদি দেশে করতে চায় তাহলে দেশে কোন ইউনিভার্সিটিতে করতে চায়, সরকারিভাবে নিপসমে করা যায়, অথবা যদি অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে করতে চায় তাহলে তারা চিন্তা করতে হবে যে সেখানে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তাদের অ্যাডমিশন টেস্টের বিষয় আছে, খরচের একটা বিষয় আছে, এই জিনিসটা চিন্তা করতে হবে। অনেকে চিন্তা করতে পারে যে তারা ফুল টাইম করবে নাকি পার্ট টাইম করবে, সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে চাকরির সাথে সাথে পাবলিক হেলথ কোর্সটা করতে চায়, অনেকে ইন্টার্নি শেষ করার আগে পাবলিক হেলথ কোর্সটা করতে চায়। তো এখানে সময় ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। সো এই জিনিসটাকে মাথায় রেখে আম দেশে থাকলে দেশে এই কোর্সগুলোকে চিন্তা করতে হবে। যদি কেউ বিদেশে চিন্তা করে মাস্টার পাবলিক হেলথ করা, তাহলে তাকে ফুল টাইমের প্রিপারেশন নিয়েই সেই প্রিপারেশনটা নিতে হবে। এবং সেই সঙ্গে খরচের একটা বিষয় আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটা বিষয় আছে। সেই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার আমরা এখন জানতে চাইবো যে অস্ট্রেলিয়াতে, আসলে আপনি এখন অস্ট্রেলিয়াতে আছেন স্যার, অস্ট্রেলিয়াতে এই যে পাবলিক হেলথে পড়াশোনার যে সুযোগ ওইটা কেমন স্যার, বা কিভাবে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাওয়া যায়? ধন্যবাদ রেদওয়ান। এখানে অস্ট্রেলিয়াতে আমি বলব যে ২ টা জিনিস। একটা হচ্ছে মাস্টার অফ পাবলিক হেলথ, আরেকটা হচ্ছে পিএইচডি ইন পাবলিক হেলথ। যারা আজকের অনুষ্ঠানটা শুনছেন এবং যারা মাস্টার অফ পাবলিক হেলথ করতে চান,
তারা অস্ট্রেলিয়ার যেকোনো ইউনিভার্সিটিতে যদি করতে আসেন, তাহলে রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে হবে। রেজাল্ট ভালো থাকতে হবে। সেই সঙ্গে হচ্ছে IELTS এর একটা রিকোয়ারমেন্ট আছে। মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটিস এ যেটা হয়, 6.5 নো ব্যান্ড লেস দ্যান 6, সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এবং এরপরে দেখতে হবে যে আপনার খরচের বিষয়টা দেখতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম খরচ আছে। তো মাস্টার অফ পাবলিক হেলথ এর জন্য সেই যেকোনো ইউনিভার্সিটিতে যদি এপ্লাই করে, তখন চিন্তা করতে হবে, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে ইউনিভার্সিটিতে করতে যাব সেখানে আমার যদি মাস্টার অফ পাবলিক হেলথ কোর্সটা করি, আমার কেন আমি করতে চাচ্ছি? আমি কি চাচ্ছি যে মাস্টার অফ পাবলিক হেলথ একটা বেসিক ডিগ্রি নিয়ে আমি পাবলিক হেলথ এ কাজ করব? এখন পাবলিক হেলথ এ কাজ করতে হলে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে পাবলিক হেলথ এ আসলে আমি কোন দিকে ক্যারিয়ার করব? আমি কি রিসার্চ এ পাবলিক হেলথ প্রোগ্রামে কাজ করব? এই জিনিসটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট ডিসিশন। কারণ যদি কেউ রিসার্চ এ কাজ করতে চায়, তাহলে তার তার ফোকাস যেটা থাকবে যে আমি মাস্টার অফ পাবলিক হেলথ করব, আমি রিসার্চ কাজ করব এবং ফিউচারে আমি পিএইচডি করব। যদি কেউ চিন্তা করে যে আমি রিসার্চ এ কাজ করব না, আমি শুধু প্রোগ্রামে কাজ করতে চাই, আমি ফিল্ড লেভেলে কাজ করতে চাই, তাহলে অথবা পলিসি লেভেলে কাজ করতে, তাহলে নট নেসেসারি তাকে পিএইচডি চিন্তা করতে হবে। তাহলে কিন্তু তাকে মাস্টার অফ পাবলিক হেলথ এর মধ্যে ওখানে আরেকটা পাথওয়ে আছে, সেটা হচ্ছে প্রজেক্ট পাথওয়ে। সেই প্রজেক্ট পাথওয়েতে তারা চুজ করতে পারে। তো বিভিন্ন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়াতে যেটা আছে সেটা হচ্ছে, এটা ইউজুয়ালি ২ বছরের কোর্স। সেই ২ বছরের কোর্সের মধ্যে সেকেন্ড ইয়ারে রিসার্চ এর কম্পোনেন্ট থাকে। ফার্স্ট ইয়ারে থিওরিটিক্যাল কম্পোনেন্ট হয়, সেকেন্ড ইয়ারে রিসার্চ এর কম্পোনেন্ট থাকে। সেই রিসার্চ এর কম্পোনেন্ট এর মধ্যে যেটা করতে হবে, চিন্তা করতে হবে যে আমি যদি রিসার্চ এ ক্যারিয়ার করতে চাই, তাহলে যেন আমি রিসার্চ কম্পোনেন্টটাকে আমি নিতে পারি। নেওয়ার পরে আমি তখন কন্টিনিউ করলাম। স্টুডেন্টরা যেটা করে, অনেক সময় চিন্তা করে যে না, রিসার্চটা অনেক জটিল, রিসার্চ সম্বন্ধে আমি খুব একটা এটার পিছনে এফোর্ট দিতে হয় অনেক। তো অনেকে রিসার্চ পাথওয়েটা এইজন্য এভয়েড করে। যারা রিসার্চ পাথওয়েটা এভয়েড করে তাদের জন্য চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে যে তারা ফিউচারে যখন পিএইচডি তে এপ্লাই করতে যাবে, তখন তারা একটা ব্যারিয়ার ফেস করবে। কারণ আমরা যখন পিএইচডি অ্যাপ্লিকেশন পাই, তখন আমরা খোঁজ করি যে সেই মাস্টার অফ পাবলিক হেলথ যেটা করেছে, বাংলাদেশে করুক, বাইরে করুক, অস্ট্রেলিয়াতে করুক, তখন আমরা দেখি তার রিসার্চ কম্পোনেন্ট ছিল কিনা। সো এখানে যদি কেউ রিসার্চটা না নেয়, তাহলে কিন্তু সে একটা ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন এ পড়বে। তো আমার যেটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে, মাস্টার পাবলিক হেলথ যদি করতে হয় দেশে হোক, বাইরে হোক, তাহলে রিসার্চ এর কম্পোনেন্টটাকে যেন অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং রিসার্চটাকে ভালোমতো করা হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে পিএইচডির কথা বলছিলাম অস্ট্রেলিয়াতে। সো অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে আসতে হলে যেটা হতে হয় সেটা হচ্ছে যে মাস্টার অফ পাবলিক হেলথ, যদিও অস্ট্রেলিয়ার মধ্যে আমরা দেখি অনার্স ইকুইভ্যালেন্ট, বাংলাদেশে তো অনার্স করা হয় না। বাংলাদেশে মাস্টার্স থেকে আমরা অনার্স ইকুইভ্যালেন্ট অ্যাসেস করি। কিন্তু সেই সাথে আমাদের মাস্টার অফ পাবলিক হেলথ এর সেই স্কোরিংটা দেখা হয়, ব্যাচেলর এর স্কোরিংটা দেখা হয়। IELTS এর স্কোরিং সেটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট তো থাকেই। সেই সাথে যেটা দরকার পিএইচডির জন্য সেটা হচ্ছে যে আমরা রিসার্চ এর এক্সপেরিয়েন্স দেখতে চাই। সেই রিসার্চ এর এক্সপেরিয়েন্সটা যদি তার না থাকে, তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার চান্স অনেক কম। রিসার্চ এর এক্সপেরিয়েন্স বলতে আমি বলতে চাচ্ছি যে সে রিসার্চ এ ইনভলভ থাকতে পারবে ইন এনি হাউ, যেকোনোভাবেই যদি ইনভলভ থাকে, এবং সঙ্গে রিসার্চ এ আউটপুট থাকতে হবে। রিসার্চ এ আউটপুট বলতে আমি বলতে চাচ্ছি রিসার্চ পাবলিকেশন। আমরা প্রেফার করি এট লিস্ট একটা ফার্স্ট অথর পাবলিকেশন থাকতে হবে। এই স্ট্যাটাসে যদি না থাকে তাহলে একটু চ্যালেঞ্জ হয়ে যায়, বিশেষ করে আম সাকসেসফুল হওয়ার এবং হচ্ছে স্কলারশিপ পাওয়ার। আমাদের অস্ট্রেলিয়াতে যেটা করা হয় যে, মাস্টার অফ পাবলিক হেলথ কেউ করে আসার পরে, রিসার্চ এর এক্সপেরিয়েন্স থাকার পরেও অনেক সময় মাস্টার্স এর থিসিসটাকে আবার ইভালুয়েট করা হয়। এবং সেই মাস্টার্স এর থিসিসটা ইভালুয়েট করার পরে, এবং এটা ২ জন ইন্ডিপেন্ডেন্ট অ্যাম ইভালুয়েট করেন। ইভালুয়েট করার পরে যেটা হয় সেটা হচ্ছে যে, সেই মার্কিং এ যদি 70% মিনিমাম মার্ক তার আসে, তাহলেই শুধুমাত্র সে এলিজিবল হবে পিএইচডি তে এনরোল করার। যদি সেই থিসিসটা 85% এর উপরে মার্কিং পায়, তাহলে সে হচ্ছে স্কলারশিপ পাওয়ার জন্য এলিজিবল হবে। তো পিএইচডি তে এপ্লাই করার যে প্রসেসটা অস্ট্রেলিয়াতে, সেটা হচ্ছে যে ১ম এ একটা টপিকস ঠিক করতে হয়। সেই টপিকসটা ঠিক করা একটা ইম্পোর্টেন্ট বিষয়। টপিকসটা স্টুডেন্টরা তার নিজেদের পছন্দ মতো ঠিক করতে পারে। তারপরে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে সুপারভাইজার খুঁজে বের করা। সো বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিটা সুপারভাইজারের প্রোফাইল দেওয়া থাকে। তারা কোন সাবজেক্টে রিসার্চ করছে, তাদের রিসার্চ ইন্টারেস্টটা কি। স্টুডেন্টরা সেই সুপারভাইজারের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে যদি সুপারভাইজার স্টুডেন্টের সাথে কথা বলে যদি মনে করে যে না, স্টুডেন্ট ইজ ফাইন টু গো অ্যাহেড উইথ দ্য অ্যাপ্লিকেশন, যদি তার থিওরিটিক্যাল নলেজ ভালো থাকে, তখন সুপারভাইজার এগ্রি করবে যে ওকে, আই এম হ্যাপি টু সুপারভাইজ ইউ।
এবং তখন তাকে ইনভাইট করবে যে ফর্মাল অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। সে ফর্মাল অ্যাপ্লিকেশন দেওয়ার পরে হচ্ছে স্কলারশিপের জন্য তার পয়েন্টের বেসিসে আমরা স্কলারশিপের জন্য স্টুডেন্টকে র‍্যাংকিং করি। কেউ যদি রিসার্চ এক্সপেরিয়েন্স ভালো থাকে, তার যদি পাবলিকেশন ট্র্যাক রেকর্ড ভালো থাকে। পাবলিকেশন ট্র্যাক রেকর্ডের ক্ষেত্রে আমি আবারও বলছি যে পাবলিকেশনের মধ্যে এট লিস্ট একটা আমরা ফার্স্ট অথর পাবলিকেশন প্রেফার করি এবং বাকিগুলো কো-অথর পাবলিকেশন থাকতে পারে। ফার্স্ট অথর পাবলিকেশনের জন্য কিন্তু মাস্টার্স অফ পাবলিক হেলথ যা বলছিলাম যে রিসার্চের গুরুত্বটা এখানে বেশি। কারণ প্রত্যেকেই মাস্টার অফ পাবলিক হেলথ যখন করে তখন কিন্তু থিসিস করে। সেই থিসিসটাকে কিন্তু সহজেই পাবলিকেশনে কনভার্ট করে ফার্স্ট অথর হিসেবে পাবলিশ করা সম্ভব। সো কেউ যদি মাস্টার অফ পাবলিক হেলথ করার পরে কিন্তু সে থিসিসটাকে ফার্স্ট অথর পাবলিকেশন করার মাধ্যমে ফিউচারে পিএইচডির জন্য সে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। সো এই ২ টা জিনিসই মাথায় রাখতে হবে যে মাস্টার অফ পাবলিক হেলথ করতে আসতে হলে অস্ট্রেলিয়াতে স্কলারশিপের চান্স কম। স্কলারশিপ আছে খুবই লিমিটেড। বেশিরভাগই সেলফ ফিন্যান্স এ করতে হয়। পিএইচডির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমি বলব যে অলমোস্ট 100% ই হচ্ছে স্কলারশিপ। স্কলারশিপ ছাড়া আসলে করা মুশকিল। বলব যে ইটস হিউজ ফিন্যান্সিয়াল বার্ডেন। কিন্তু প্রিপারেশন এর ক্ষেত্রে মাস্টার অফ পাবলিক হেলথ এর আন্ডার গ্রেড করেই আসা সম্ভব। কিন্তু পিএইচডি আসতে হলে তাকে মাস্টার অফ পাবলিক হেলথ প্লাস হচ্ছে রিসার্চ এক্সপেরিয়েন্স নিয়ে তারপর পিএইচডির কথা চিন্তা করতে হবে অস্ট্রেলিয়াতে। জি, ধন্যবাদ স্যার। স্যার আমরা যদি এখন জানতে চাই যে স্যার আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের যে তরুণ চিকিৎসক বা বাংলাদেশে যারা পাবলিক হেলথ ক্যারিয়ার করতে চায়, তারা যখন স্যার বাইরের দেশে যাবে বা অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে যাবে, তখন আসলে তাদের যাওয়ার ওয়েটা কি হবে স্যার? তারা কি এই যে আমাদের প্রফেসর যারা আছেন ওনাদের সাথে অ্যাপ্রোচ করে যাবেন, নাকি নিজেরা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ডিরেক্ট চলে যেতে পারবেন স্যার? এদের ওয়েটা স্যার কেমন হবে? আ আমি যেটা বলছিলাম যে কেউ যদি মেডিকেল শেষ করার পরে অথবা আমি যেটা বলছিলাম পাবলিক হেলথ কিন্তু আসলে মাল্টি ডিসিপ্লিন। সো যে কেউ আন্ডারগ্রেড শেষ করার পরে যদি চিন্তা করে যে মাস্টার অফ পাবলিক হেলথ এ এপ্লাই করবে, তাহলে কোন প্রফেসরের সাথে যোগাযোগ করা জরুরি না। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেকোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে তারা যেতে পারে। যাওয়ার পরে তারা যেটা দেখতে পারে যে কোর্সের রিকোয়ারমেন্টটা কি। বিভিন্ন ইউনিভার্সিটিতে যেটা বলছিলাম যে আন্ডারগ্রেড হলেই মাস্টার্স প্রোগ্রামে এনরোল করা সম্ভব। কিন্তু সাথে হচ্ছে IELTS এর রিকোয়ারমেন্টটা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম থাকে। এটার খরচটা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম থাকে। এটা ডিপেন্ড করবে যে অস্ট্রেলিয়াতে সেই স্টুডেন্টটা কোথায় আসতে যাচ্ছে। অনেকে আছে যে হয়তো আমার ফ্রেন্ডরা এখানে আছে, আমার আত্মীয়স্বজন এখানে আছে। সো প্রেফার করবে সেই জায়গাটা যাওয়ার জন্য। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি ছাড়াও এজেন্টরা বাংলাদেশে কাজ করে। বাংলাদেশে আইডিপি কাজ করছে। সো এজেন্টের মাধ্যমে স্টুডেন্ট কিন্তু চাইলে এপ্লাই করতে পারে মাস্টার্স প্রোগ্রামে। সো মাস্টার্স প্রোগ্রামে এপ্লাই করার জন্য সরাসরি ইউনিভার্সিটিতে অথবা এজেন্টের মাধ্যমে এপ্লাই করা সম্ভব। সো এটার জন্য প্রফেসরদের সাথে যোগাযোগ করা জরুরি না। কারণ হচ্ছে মাস্টার্স প্রোগ্রামটা যেহেতু থিওরিটিক্যাল কম্পোনেন্ট, সেকেন্ড ইয়ারে এসে রিসার্চ কম্পোনেন্টটা থাকে। এই মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আমি সঙ্গে একটু বলতে যাচ্ছি যে আমি এখন ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে আছি মেলবোর্নে। তো সেখানে মাস্টার্স অফ পাবলিক হেলথ প্রোগ্রাম যেটা শুরু হচ্ছে সামনের বছর থেকে, সেখানে কিন্তু একটা স্পেশালাইজেশন একটা আছে। সেটা হচ্ছে যে ২ বছরের প্রোগ্রামে সেকেন্ড ইয়ারে আমরা যেটা করছি স্টুডেন্টকে কিন্তু আমরা গড়ে তুলছি সেইভাবে যেন তারা রিসার্চ অ্যাক্টিভ হতে পারে। এখানে আমাদের প্রোগ্রামে একটা ইউনিকনেস আছে। সেটা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে করার পরে দেন দে ক্যান ডিসাইড যে আসলে তারা রিসার্চ এ যাবে নাকি তারা প্রজেক্ট পাথওয়েতে যাবে। যদি কেউ রিসার্চ এ যেতে চায়, তখন কিন্তু একজন সুপারভাইজার আমরা অ্যালোকেট করব সেই স্টুডেন্টের জন্য। এবং সেই স্টুডেন্টরা একটা ছোট রিসার্চ করবে যেটাকে মিনি থিসিস হিসেবে পাবলিশ করবে তারা। মিনি থিসিস হিসেবে তারা সাবমিট করবে, সঙ্গে হচ্ছে তারা পাবলিশ করবে। এই জিনিসটা কিন্তু আমরা রিসার্চটাকে তারা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল বোথ কনসেপ্টে তারা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে পাবে। আমাদের প্রোগ্রামে একটা স্পেশালাইজেশন সঙ্গে আছে সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি যে তারা তাদের নিজেদের যে রিসার্চ ইন্টারেস্ট সেই রিসার্চ ইন্টারেস্ট নিয়ে তারা কিন্তু রিসার্চটা করতে পারবে। সেই সাথে যদি কেউ স্টুডেন্ট চিন্তা করে যে না আমি একটু স্পেশালাইজেশন এ যাবো, তো আমাদের ইউনিভার্সিটি যেটা অফার করছে সেটা হচ্ছে পাবলিক হেলথ ইনফরমেটিক্স একটা নতুন সাবজেক্ট। পাবলিক হেলথ ইকোনমিক্স, হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট এই জাতীয় স্পেশালাইজেশন এর কিন্তু সুযোগ আছে। কিন্তু কেউ যদি চিন্তা করে ফার্স্ট ইয়ার শেষে না আমার কাছে মনে হয় যে ইটস মোর ইন্টারেস্টিং টু ডু প্রজেক্ট রাদার দ্যান রিসার্চ,
তাদের ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট পাথওয়ের অপশনটা আছে। তো স্টুডেন্টরা মাস্টার পাবলিক হেলথ যখন চুজ করবে অস্ট্রেলিয়াতে, আমার যেটা সাজেশন থাকবে তারা যে ইউনিভার্সিটি চুজ করুক, এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে এই মাস্টার পাবলিক হেলথ ইজ নট দ্য এন্ড অফ দ্য জার্নি। এই মাস্টার পাবলিক হেলথ এর মাধ্যমে তারা কি থিওরিটিক্যাল কনসেপ্টটা পাচ্ছে কিনা, রিসার্চের এক্সপেরিয়েন্সটা পাচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি তারা ফিউচারে পিএইচডি কথা চিন্তা করে। আর যদি পিএইচডি এর ক্ষেত্রে কেউ চিন্তা করে বাংলাদেশ থেকে, তাহলে কিন্তু আম ইউনিভার্সিটিতে যোগাযোগ করার চেয়ে প্রফেসরদের সাথে যোগাযোগ করা অথবা সুপারভাইজারদের সাথে যোগাযোগ করাটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। ডিপেন্ড করবে যে স্টুডেন্টটা কোন সাবজেক্টে অথবা কোন এরিয়াতে রিসার্চ করতে চাচ্ছে এবং সেই রিসার্চ ইন্টারেস্টের সাথে সুপারভাইজারের ইন্টারেস্টটা ম্যাচ করছে কিনা। শুধু ইন্টারেস্ট ম্যাচ করাটাই না, সঙ্গে সুপারভাইজার অ্যাভেইলেবিলিটি থাকতে হবে। সে ফর এক্সাম্পল আমার কাছে কেউ যদি অ্যাপ্রোচ করে এবং আমি যদি তখন ওভারবার্ডেন থাকি অন্যান্য স্টুডেন্টদেরকে নিয়ে, তাহলে হয়তো আমি তখন আমার ইচ্ছা থাকলেও আমার এরিয়াতে থাকলেও আমি কিন্তু তখন এক্সেপ্ট করতে পারব না। সো এই জিনিসটা স্টুডেন্টদেরকে চেষ্টা করতে হবে। তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল সুপারভাইজারদেরকে অ্যাপ্রোচ করে পিএইচডির জন্য এপ্লাই করতে হবে। সো মাস্টার্স এর ক্ষেত্রে সুপারভাইজারের সাথে যোগাযোগ করা জরুরি না। কিন্তু পিএইচডি এর ক্ষেত্রে অবশ্যই সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে। কারণ সুপারভাইজারের অ্যাপ্রুভাল পাওয়ার পরেই শুধুমাত্র সে ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একটা প্রশ্ন এসেছে স্যার আমাদের ফেসবুক গ্রুপেই। আমাদের তাজদিক দীপ ভাই, তিনিও পাবলিক হেলথ নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন। তিনি আপনার কাছে জানতে চেয়েছেন যে আসলে পোস্ট ডক্টরাল অপরচুনিটিস এট অস্ট্রেলিয়া এটা আসলে কেমন অস্ট্রেলিয়াতে, তিনি জানতে চেয়েছেন। পোস্ট ডক্টরাল অপরচুনিটিটা আসলে আমাদের দেশে অনেকে যেটা চিন্তা করি যে পোস্ট ডক্টরাল একটা স্পেসিফিক কোর্স কিনা অথবা স্পেসিফিক টাইম পিরিয়ড কিনা, ইট ডিপেন্ডস, কারণ এটা একটা জব। তো পিএইচডি শেষ করার পরে ডিপেন্ড করে যে কোথায় পোস্ট ডক্টরাল অপরচুনিটি পাওয়া যায়। ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে যখন কোনো একটা ফান্ডিং থাকে, আমাদের যখন কোনো বড় ধরনের ফান্ডিং থাকে, তখন আমরা ফান্ডিং এর মধ্যে আমরা ইনক্লুড করি যে আমরা পোস্ট ডক্টরাল রিসার্চার নিব। সেই ফান্ডিং এর জন্য ডিপেন্ড করে যে আমি কোন ফান্ডিং এর জন্য পোস্ট ডক্টরাল রিসার্চার নিচ্ছি। সে পোস্ট ডক্টরাল রিসার্চার হতে পারে কোন একটা স্পেসিফিক টাইম পিরিয়ড এর জন্য, হতে পারে এটা ৩ বছরের জন্য, ২ বছরের জন্য, ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট। তো এখন পোস্ট ডক্টরাল অপরচুনিটিটা ডিপেন্ড করবে যে আমি কি ফ্লেক্সিবল কিনা যেকোনো এরিয়াতে ফোকাস করার জন্য, অথবা আমি কি যেই এরিয়াতে আমি চাচ্ছি পোস্ট ডক্টরাল রিসার্চার আমি কি সেটাতে যেতে পারবো কিনা। সে ফর এক্সাম্পল আমি পিএইচডিটা শেষ করলাম হয়তো মেন্টাল হেলথ এর উপর, কিন্তু পোস্ট ডক্টরাল অপরচুনিটি পাওয়া গেল কার্ডিওভাস্কুলার হেলথ। Whether I am flexible to switch my interest from mental health to cardiovascular health. তো যেটা হয় সেটা হচ্ছে যে কেউ যদি ফ্লেক্সিবল থাকে এবং কারণ পিএইচডিটা হচ্ছে একটা রিসার্চ ট্রেনিং। এটাকে রিসার্চ ট্রেনিং এর মাধ্যমে তাকে গড়ে তোলা হয় সে একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে। ডেফিনিটলি পিএইচডি স্টুডেন্টরা ফোকাস করে একটা স্পেসিফিক টপিক এরিয়াতে। কিন্তু সে কিন্তু অন্যান্য টপিক এরিয়াতেও কাজ করতে পারে। কিন্তু এটা ডিপেন্ড করে যে তার ইন্টারেস্টটা কিরকম। সে যদি চিন্তা করে না আমি মেন্টাল হেলথ ছাড়া অন্য কোথাও কাজ করব না, তাহলে কিন্তু তাকে ওয়েট করতে হবে যে মেন্টাল হেলথ এর পোস্ট ডক্টরাল অপরচুনিটিটা আছে কিনা। অনেক সময় যেটা দেখা যায় যে আমি চাই যে মেন্টাল হেলথ এর পোস্ট ডক্টরাল অপরচুনিটিতে কাজ করতে, কিন্তু হয়তো তখন স্কোপ নেই অথবা তখন অ্যাভেইলেবিলিটি নেই। তখন কি আমি ফ্লেক্সিবল কিনা অন্য আম অপরচুনিটিতে ঢোকার জন্য। আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে পোস্ট ডক্টরাল অপরচুনিটি আ যেকোনো এরিয়াতে হলেও সেটাকে সুযোগটা গ্রহণ করা উচিত। বিকজ definitely when you start working in a project, you will find a way to include your research interest in that way, অথবা সেখান থেকে হয়তো অপরচুনিটি বের হতে পারে যেটার মধ্যে হয়তোবা সেই স্টুডেন্টের রিসার্চ ইন্টারেস্টটাকে ইনক্লুড করা সম্ভব। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একজন যারা দেখছেন, একজন প্রশ্ন করেছেন আমাদের কমেন্টে, আমি প্রশ্নটা নিতে চাচ্ছি স্যার। উনি জানতে চেয়েছেন, ওনার নাম স্নেহা পাল, উনি জানতে চেয়েছেন যে স্যার বাইরে মাস্টার অফ পাবলিক হেলথ করতে চাইলে খরচ কত হতে পারে আনুমানিক? আম আমি শুধু আমার ইউনিভার্সিটিটা বলতে পারবো। কারণ আমাদের ইউনিভার্সিটিতে গত সপ্তাহে মাত্র ওপেন ডে গেল। সো আমি সেই খরচটা জানি। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হচ্ছে বছরে $২৩,০০০, $২৩,০০০ সেটা হচ্ছে ১ বছরের খরচ এবং ২ বছরের জন্য সেটা ডাবল খরচ। সেটা হচ্ছে টিউশন ফিস। আ তো যেটা হয় সেটা যখন এপ্লাই আম কেউ যখন অ্যাকসেপ্ট করে কোন একটা অফার, তখন সম্ভবত তাকে ১ম সেমেস্টারের টাকাটা ফুল পে করে আসতে হয়। Then you can pay. It's not necessary that you need to pay all of this amount upfront. So ১ম সেমেস্টারে পেমেন্ট করে দেন হচ্ছে you can come and then you can pay semester to semester. So
এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির খবর আমি জানি। অন্যান্য ইউনিভার্সিটিতেও আম মোটামুটি ১৯-২০ একই রকমই। আ তবে ডিপেন্ড করে। অনেক ইউনিভার্সিটির মধ্যে খরচ আরেকটু বেশি আছে। আম সো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি একটু ভ্যারি করে। বাট আনুমানিক হচ্ছে এরকম খরচ পার ইয়ার $২৩,000-$২৫,000। স্যার এই ক্ষেত্রে কোনো স্কলারশিপ অ্যাভেলেবল কিনা আরেকজন জানতে চেয়েছেন, মুস্তফা তামিম আল মাহাদি, উনিও জানতে চেয়েছেন যে আসলে স্কলারশিপ অ্যাভেলেবল কেমন বা কিনা। এমপিএইচ এর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আসলে মাস্টার অফ পাবলিক হেলথ এ স্কলারশিপ অপরচুনিটি খুব কম। তবে রিসেন্টলি যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট করেছে এই বছর থেকে সেটা তো এখন করোনা ভাইরাসের জন্য যেহেতু সিচুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমি বলব যে ডেস্টিনেশন অস্ট্রেলিয়া নামক একটি স্কলারশিপ আছে। সেই ডেস্টিনেশন অস্ট্রেলিয়া একটা স্পেশাল স্কিম যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এনকারেজ করেছে যে রিজিওনাল সেটিংস এ স্টুডেন্টরা যেন মাস্টার্স আর পিএইচডি করতে আসতে পারে। সেটার জন্য কিন্তু এই স্কলারশিপটা আছে। এবং এই ডেস্টিনেশন অস্ট্রেলিয়া স্কলারশিপে আমার একজন পিএইচডি স্টুডেন্ট আসছে। এই বছর আসার কথা ছিল, সে আসতে পারছে না। সে অলরেডি স্কলারশিপ পেয়েছে সাকসেসফুল। সে সামনের বছর আসছে বাংলাদেশ থেকে। তো সেটার মধ্যে কিন্তু মাস্টার্স এর স্কলারশিপ আছে এবং সেখানে মাস্টার্স এপ্লাই মাস্টার পাবলিক হেলথ করতে পারে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে এন্ডেভার স্কলারশিপ আছে। সেই এন্ডেভার স্কলারশিপ যেটা সেটা আম একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ। সেই স্কলারশিপটার কথাও চিন্তা করতে পারে। অসাইডে স্কলারশিপ একটা ইম্পোর্টেন্ট স্কলারশিপ। কিন্তু অসাইডের লিমিটেশন হচ্ছে যে সেটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি এবং আইসিডিডিবি এমপ্লয়ি হলেই তারা শুধুমাত্র অসাইড স্কলারশিপ এপ্লাই করতে পারে। এছাড়া মাস্টার্স এর ক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটিতে কিছু স্কলারশিপ থাকে। কিন্তু সেগুলো ফুল স্কলারশিপ থাকে না। পার্শিয়াল স্কলারশিপ থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বলব যে অস্ট্রেলিয়াতে মাস্টার অফ পাবলিক হেলথ এর স্কলারশিপের সুযোগ আসলে একটু কম। কিন্তু যদি আমরা পিএইচডি র ক্ষেত্রে চিন্তা করি সেটা কিন্তু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। পিএইচডি র ক্ষেত্রে অ্যা খুব রেয়ার কেস যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পিএইচডি করতে আসে স্কলারশিপ ছাড়া। তারা স্কলারশিপ নিয়েই কিন্তু পিএইচডি করতে আসে। তাই বলব যে স্কলারশিপের অপরচুনিটি পিএইচডি র ক্ষেত্রে অনেক বেশি কম্পেয়ার টু মাস্টার অফ পাবলিক হেলথ। ধন্যবাদ স্যার। আমাদের সাথে যারা দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অস্ট্রেলিয়াতে পাবলিক হেলথ বিষয়ক এবং পাবলিক হেলথের যে পিএইচডি ওইটা সম্পর্কে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে, আপনারা স্যারকে সরাসরি কোশ্চেন করতে পারেন। আমাদের কমেন্টে আপনি কোশ্চেনটা লিখে স্যারকে কোশ্চেন করতে পারেন। তো স্যার, আমরা এখন যদি জানতে চাই যে আসলে এই যে অস্ট্রেলিয়াতে একজন পাবলিক হেলথ বিশেষজ্ঞ, তিনি কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা সুযোগ সুবিধা উনি পান না পাবলিক হেলথ একজন বিশেষজ্ঞ? আ সুযোগ সুবিধা বলতে আমি যেটা বলব সেটা হচ্ছে যে ডিপেন্ড করে যে পাবলিক হেলথ এর ক্যারিয়ার চুজ করার পরে যেটা বলছিলাম যে পাবলিক হেলথ এর কোন দিকে ক্যারিয়ারটা ফোকাস করা হবে। যেমন পাবলিক হেলথ এর একটা এরিয়া হতে পারে যে পাবলিক হেলথ এ রিসার্চ এ কাজ করা, সে রিসার্চার হিসেবে কাজ করবে, রিসার্চ ইনস্টিটিউটে কাজ করবে। আরেকটা হতে পারে যে সে হচ্ছে একাডেমিক হবে। সেটা হচ্ছে শুধু টিচিং অনলি একাডেমিক হতে পারে যে শুধুমাত্র স্টুডেন্টদেরকে পড়ানো হবে। আরেকটা হতে পারে বোথ টিচিং এবং রিসার্চ। ফুল একাডেমিক হিসেবে তারা টিচিং ও করাবে, সঙ্গে হচ্ছে রিসার্চ ও করাবে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে না আমি টিচিং অথবা রিসার্চ এ না করে আমি হচ্ছে পাবলিক হেলথ এর প্রোগ্রামে কাজ করব। সেটা সম্ভব হতে পারে। আরেকটা হতে পারে যে না আমি পাবলিক হেলথ এর পলিসি নিয়ে কাজ করব। তখন কিন্তু পলিসি নিয়ে কাজ করা সম্ভব। এখন ডিপেন্ড করে যে এই সুযোগ সুবিধার কথা তুমি জিজ্ঞেস করছিলে সেটা হচ্ছে ডিপেন্ড করে যে তারা কোথায় কাজটা করবে। এখানে অস্ট্রেলিয়াতে যদি আমি বলি, অস্ট্রেলিয়াতে কাজ করার সুযোগ আছে। যেটা বলছিলাম একাডেমিক দিকে যদি কাজ করতে হয় তাহলে ইউনিভার্সিটি গুলো আছে, সেই ইউনিভার্সিটি গুলোতে কাজ করা সম্ভব। যদি রিসার্চ ইনস্টিটিউটে কাজ করা যায়, ইউনিভার্সিটির মধ্যে রিসার্চ অর্গানাইজেশন আছে, সেই রিসার্চ অর্গানাইজেশনে রিসার্চার হিসেবে কাজ করা যায়। সেই রিসার্চে কাজ করতে প্রফেশনাল প্রোগ্রেস করা সম্ভব। একাডেমিক্যালি কাজ করতে প্রোগ্রেস করা সম্ভব। আরেকটা যেটা সম্ভব সেটা হচ্ছে যে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট গুলোতে কাজ করা সম্ভব। এবং সেই গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চের মধ্যে পলিসি ব্রাঞ্চ আছে, সেই আ সেখানে রিসার্চ এর ব্রাঞ্চ আছে, সেখানে প্রোগ্রাম ব্রাঞ্চ আছে। সো ডিপেন্ড করে যে কে কোন প্রোগ্রামে কাজ করতে চায় অথবা কোন এরিয়াতে সে ফোকাস করতে চায়। সেই সঙ্গে এখানে লোকাল কাউন্সিল আছে। সেই লোকাল কাউন্সিলের মধ্যেও কিন্তু পাবলিক হেলথ অথবা হেলথ প্রমোশন এর অনেক কাজকর্ম আছে। অনেক অর্গানাইজেশন আছে তারা হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে স্পেসিফিক টপিক নিয়ে কাজ করে। হার্ট ফাউন্ডেশন আছে যেমন তারা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কাজ করে।
এখানে বিয়ন্ড ব্লু আছে যারা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করে। তো বিভিন্ন অর্গানাইজেশন আছে যেগুলোর মধ্যে কিন্তু কাজগুলো করা সম্ভব। স্যার সো একটু একটু ইন্টারাপ্ট করবো স্যার, আমরা একটু যদি স্যার একটু এই শোনা যাচ্ছে কম, একটু কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে একটু মাইকটা, জি, সবার জন্য বেটার হতে স্যার, জি। আচ্ছা, আমি আরেকটু জি, জোরে তাহলে বলার চেষ্টা করি। ওকে। তো আমি যেটা বলছিলাম যে সুযোগ সুবিধার বিষয়টা নির্ভর করবে হচ্ছে আমি কোথায় কাজ করছি সেটার উপর। যদি ইউনিভার্সিটিতে কাজ করি তাহলে ইউনিভার্সিটির যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা পাওয়া সম্ভব। যদি রিসার্চ অর্গানাইজেশনে কাজ করি সেখানে রিসার্চ অর্গানাইজেশনের সুযোগ সুবিধা পাওয়া সম্ভব। যদি আমি সরকারি চাকরিতে যাই, সেই সরকারি চাকরিতে আমি যদি ডিপার্টমেন্ট অফ হেলথ এ কাজ করি তখন সেখানকার সুযোগ সুবিধাগুলো ভোগ করা সম্ভব। আমি যদি লোকাল কাউন্সিলে জব করি অথবা যদি হেলথ প্রমোশন অর্গানাইজেশনে কাজ করি সেখানেও কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাওয়া সম্ভব। তো আমি সুযোগ সুবিধার ক্ষেত্রে আমি বলব যে ডিপেন্ড করে যে লোকেশন এবং জব ওয়াইজ সেই সুযোগগুলো পাওয়া সম্ভব। ধন্যবাদ স্যার। স্যার এই বিষয়ে আমাদের একটা প্রশ্ন আছে, আমাদের একজন দর্শক উনি প্রশ্ন করেছেন, হোয়াট আর দ্য ওয়ার্কস ডান ইন পাবলিক হেলথ সেক্টর ইন অস্ট্রেলিয়া? ওকে। সো যেটা বলছিলাম সে আহ, একটা কাজ হচ্ছে যে রিসার্চের কাজ। সেই রিসার্চের কাজ রিসার্চ অর্গানাইজেশনে করা সম্ভব। পাবলিক হেলথের রিসার্চে কাজকর্ম করবে, সেই রিসার্চটা ফোকাস হতে পারে ডিপেন্ডিং অন দ্য ইন্টারেস্ট। রিসার্চ অর্গানাইজেশন যেটা থাকবে সেই রিসার্চ অর্গানাইজেশনের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে কাজগুলো হবে। আরেকটা হতে পারে যে টিচিং, সেই টিচিং এর মধ্যে পাবলিক হেলথ টিচিং, রিসার্চের মেথডস টিচিং, এই জিনিসগুলো আসবে। আরেকটা হতে পারে যে সে টিচিং ও করবে সঙ্গে হচ্ছে রিসার্চও করবে, যেটা হচ্ছে একাডেমিক ফুল একাডেমিক হিসেবে কাজ করবে ইউনিভার্সিটিতে। আর হেলথ প্রমোশন যেটা বা পাবলিক হেলথের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তারা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করবে, বিভিন্ন পপুলেশন গ্রুপের মধ্যে প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করবে। সো সেটাও করা সম্ভব। যেমন আমি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশে যেমন যে অর্গানাইজেশন গুলো প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে কমিউনিটি লেভেলে, অস্ট্রেলিয়াতেও এরকম অর্গানাইজেশন আছে তারা হচ্ছে প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করে কমিউনিটি লেভেলে। সেই সেক্টরে কাজ করা সম্ভব। বাংলাদেশে যেমন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট গুলো আছে, যেই সে ফর এক্সাম্পল আইডিসিআর এর নাম এখন সবাই জানে, আইসিডিডিএম এর নাম সবাই জানে। তারা যেরকম রিসার্চ করে, তারা যেরকম প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে, অস্ট্রেলিয়াতেও সিমিলার অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশন গুলো কিন্তু সেই সেই সেম কাজই করে। বাংলাদেশে যেমন সরকারি ডিপার্টমেন্ট আছে, তারা যেমন কাজগুলো করে, এখানেও যে সরকারি ডিপার্টমেন্ট আছে তারাও কিন্তু এই ডিপার্টমেন্ট অফ হেলথ এ পাবলিক হেলথ এর বিভিন্ন রকম দিকে তারা কাজ করে। সেটা রিসার্চ হতে পারে, পলিসি হতে পারে, প্রোগ্রাম হতে পারে। জি, ধন্যবাদ স্যার। স্যার আমরা যদি এখন জানতে চাই যে আমাদের অস্ট্রেলিয়াতে যদি পাবলিক হেলথ একজন বিশেষজ্ঞ উনি কাজ করতে যান, সেক্ষেত্রে তার ওখানকার উনি যদি ওখানে থাকতে চান তাহলে পার্মানেন্ট রেসিডেন্স তিনি কতদিনে পেতে পারেন, বা উনি যখন একা যান এক্ষেত্রে ফ্যামিলি পরে ফ্যামিলি নিয়ে যাওয়া পসিবল কিনা, বা ফ্যামিলি নিয়ে থাকা কতটা ব্যয়বহুল বা কতটা পসিবল স্যার? আহ এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা সুবিধা সেটা আমি সবসময় এনকারেজ করি। আমি অস্ট্রেলিয়া আজকে আছি অনেকদিন থেকে, আম, প্রায় 12 বছর থেকে আমি অস্ট্রেলিয়া আছি। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি যেটা পজিটিভ দিক বলবো সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া একমাত্র দেশ সম্ভবত পৃথিবীর মধ্যে যেখানে এই পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ীভাবে বসবাস করার সুযোগটা থাকবে যদি কেউ এখানে পড়াশোনা করতে আসে। যদি কেউ মাত্র পাবলিক হেলথ পড়তে আসে তাহলে তার যে ২ বছর সময়টা এখানে সে ইউটিলাইজ করবে সেই ২ বছরটাকে কিন্তু সে ইউজ করতে পারবে তার পার্মানেন্ট রেসিডেন্সি এপ্লাই করার ক্ষেত্রে। কেউ যদি পিএইচডি করতে আসে তাহলে তার ৩ থেকে ৩.৫ বছর যে সময়টা লাগবে সেই সময়টা কিন্তু সে ইউজ করতে পারবে তার পার্মানেন্ট রেসিডেন্সি এপ্লাই করার ক্ষেত্রে। যেটা হয়তো অন্যান্য দেশে একটু কঠিন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত সুযোগ আছে যে পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে এক্সকিউজ মি এপ্লাই করার। তো পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে যেটা অস্ট্রেলিয়াতে কাজ করে সেটা হচ্ছে পয়েন্ট সিস্টেমে কাজ করে। সো আমি এনকারেজ করব যে অস্ট্রেলিয়ার যে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট যদি কেউ কিউরিয়াস হয়ে থাকে তাহলে সেখানে গেলে দেখতে পারবে যে অস্ট্রেলিয়ার পয়েন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে। এই পয়েন্টের যে রেঞ্জ সেই রেঞ্জটা চেঞ্জ হয়। তো সাধারণত 60 টু 65 পয়েন্ট পেলে সে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি এপ্লাই করতে পারে। তো অস্ট্রেলিয়াতে যেটা হয় সেটা কেউ যদি ব্যাচেলর কোর্স করে তাহলে সে 10 পয়েন্ট পায়। সে মাস্টার্স করলে সে 15 পয়েন্ট পায় এবং হচ্ছে পিএইচডি করলে সে 25 পয়েন্ট পায়। এই কোর্সগুলো কিন্তু করার সাথে, সাথে সে যেমন কোর্সটাকে কমপ্লিট করছে,
সাথে কিন্তু এই এক্সট্রা পয়েন্টটা তার পিআর এর জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সি এপ্লাই করার সময় সে ইউটিলাইজ করতে পারে। সেই সঙ্গে যেটা দেখা হয় পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে বয়স দেখা হয়। যত কম বয়সে আসা হয় তার পয়েন্ট তত বেশি হয়। আইএলটিএস এর স্কোরটা দেখা হয়। আইএলটিএস এর স্কোর যত ভালো করতে পারে তত এখানে স্কোর বাড়ানোর সুযোগ আছে। যদি কেউ এক্সপেরিয়েন্স থাকে, সেই এক্সপেরিয়েন্সটাকে সে ইউটিলাইজ করতে পারবে। সে ইউটিলাইজ করে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পয়েন্টটাকে ক্লেম করতে পারবে। তো কেউ যদি কোন একটা কোর্স শেষ করে, সে ফর এক্সাম্পল মাস্টার অফ পাবলিক হেলথ শেষ করলো অথবা পিএইচডি শেষ করলো, তারপরে যেটা প্রসেস সেটা হচ্ছে যে তার অকুপেশনটাকে ম্যাচ করতে হয়। ম্যাচ করার পরে তারপরে তার সব পয়েন্ট গুলো যদি সে কভার করতে পারে তাহলে কিন্তু সে খুব সহজে পার্মানেন্ট রেসিডেন্সিটা পেয়ে যেতে পারে। আরেকটা সুবিধা খেয়াল রাখতে হবে সেটা অস্ট্রেলিয়ার মধ্যে রিজিওনাল একটা লোকেশনের প্রেফারেন্স আছে। কেউ যদি রিজিওনাল জায়গায় থাকে তাহলে কিন্তু সে আবার এক্সট্রা পয়েন্ট পায়। সে ফর এক্সাম্পল কেউ যদি রিজিওনাল ভিক্টোরিয়াতে পড়াশোনা করে, যেমন আমার ফেডারেশন ইউনিভার্সিটি একটা রিজিওনাল ক্যাম্পাস আছে বালারাতে, অথবা রিজিওনাল দিকে থাকে সে ফর এক্সাম্পল অ্যাডলেডে থাকে, তাহলে কিন্তু সে রিজিওনাল সেটিংসে পড়াশোনা করার জন্য এক্সট্রা আবার ৫ পয়েন্ট পায়। তো এই পয়েন্ট সিস্টেমে যদি কেউ এলিজিবল হয়ে যায় তাহলে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি এপ্লাই করতে পারে। এবং সেই এপ্লাই করার ক্ষেত্রে যেটা তুমি বলছিলে যে স্পাউস এর বিষয়টা, সেটা হচ্ছে একজন প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট আরেকজন হচ্ছে স্পাউস হিসেবে এপ্লাই করতে পারে। স্পাউসের কোয়ালিফিকেশন, স্পাউসের আইএলটিএস এর রিকোয়ারমেন্ট, এগুলো কিন্তু যদি কেউ ফুলফিল নাও করে তাহলে কিন্তু, যদি আমি প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট হই, আমার সব পয়েন্ট গুলো কভার হলে আমার স্পাউসের কোনো পয়েন্ট না নিয়েও কিন্তু আমি এপ্লাই করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে না আমার পয়েন্ট কম হচ্ছে, সেখানে আমি কিন্তু আমার স্পাউসের কোয়ালিফিকেশন, আইএলটিএস স্কোর, এগুলো কিন্তু আমি এড করে কিছুটা পয়েন্ট পেতে পারি। যদিও সেখানে স্কোর কিন্তু খুব কম থাকে, হয়তো 5 to 10 পয়েন্ট আমি স্পাউসের কাছ থেকে নিতে পারি। এখন স্পাউসকে নিয়ে আসার ক্ষেত্রে যেটা হয়, যে কেউ যদি এখানে স্টুডেন্ট ভিসাতে চলে আসে অস্ট্রেলিয়াতে, সে ফর এক্সাম্পল সে যদি মাস্টার অফ পাবলিক হেলথ করতে আসে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, যে স্টুডেন্ট সে হবে প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট। সেই প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট যখন এখানে কোর্স করতে আসবে তখন সে স্টুডেন্ট ভিসা পাবে, এবং তার স্পাউস, সেটা ছেলে হোক মেয়ে হোক, সেই স্পাউস কিন্তু এখানে ফুল টাইম জব করার সুযোগ পাবে। এটা অস্ট্রেলিয়ার যেকোনো স্টেটেই আসুক। এই সুযোগটাকে অনেক স্টুডেন্ট কাজে লাগায় যে একজন স্টুডেন্ট আসলো পড়াশোনা করতে, আরেকজন স্পাউস তখন সে কাজ করার চেষ্টা করে, এবং কাজ করাটা আমি বলব না যে খুব সহজ, খুব সহজে পাওয়া যায়, বাট কাজ যদি সে পেয়ে যায় তাহলে কিন্তু সে তার ফ্যামিলির লিভিং অ্যালাউন্সটাকে সাপোর্ট করতে পারে। আর খরচের বিষয়ে যেটা বলছিলেন সেটা, অস্ট্রেলিয়াতে যেটা ধরা হয় যে টিউশন ফিস যত, ধরা হয় যে লিভিং অ্যালাউন্স মিনিমাম ততটাই স্টুডেন্ট প্রিপেয়ার্ড থাকবে সেই খরচটা দেওয়ার জন্য। তো মাস্টার পাবলিক হেলথ এর ক্ষেত্রে যেমন আমি বলছিলাম যে আম অস্ট্রেলিয়াতে আমাদের ইউনিভার্সিটিতে যেমন $23,000 পার ইয়ার। সো ধরা হয় যে লিভিং অ্যালাউন্সেই আম অলমোস্ট $23,000ই প্রিপারেশন থাকতে হবে। যদিও ইট ডিপেন্ডস করে যে আম স্টুডেন্ট কিভাবে থাকবে, একা থাকবে নাকি ফ্যামিলি সহ থাকবে, এই বিষয়গুলো যদিও নির্ভর করে। কিন্তু সাধারণত একটা এস্টিমেট করা হয় যে সিমিলার অ্যামাউন্ট লিভিং অ্যালাউন্স তার প্রিপারেশন থাকা উচিত। রেদন মিউট করা তুমি। সরি স্যার। স্যার, আমরা যদি এখন খুব সংক্ষেপে যদি জানতে চাই যে আপনার পাবলিক হেলথ জার্নিটা আপনি বাংলাদেশ থেকে কিভাবে শুরু করেছিলেন, বা এরপর অস্ট্রেলিয়াতে গিয়ে আপনার পড়াশোনা, এরপর অস্ট্রেলিয়াতে আপনার কর্মজীবন, এই সম্পর্কে যদি আমরা একটু স্যার জানতে চাই, আপনি যদি একটু বলতেন সবার জন্য। অবশ্যই। আমি সবসময় চেষ্টা করি যে আমার এক্সাম্পলটা দিয়ে আমি চেষ্টা করি সবাইকে এনকারেজ করার জন্য। আমি অস্ট্রেলিয়াতে এসেছি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। সো আজকে যারা আমার কথা শুনছো তোমরা, আমি সবাইকে বলব যে অ্যাম আমি যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে চলে আসতে পারি, এবং আমি বলব যে এখনো আমি শিখছি, শেখা শেষ নেই। কিন্তু পাবলিক হেলথ এ এট লিস্ট আমি যে পথটা পরিক্রম করে এসেছি আমি সেই জিনিসটা তোমাদেরকে বলতে পারি। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করি ২০০৩ সালে। শেষ করার পরে আমি যেটা করি, আমি ক্লিনিক্যাল সাবজেক্টে না গিয়ে আমি চুজ করি পাবলিক হেলথ এ। আমি শুরুতেই আমি অ্যাভেন্টিস এ ছিলাম। সানোফি অ্যাভেন্টিস অনকোলজি টিমে কাজ করি। সেখানে আমি যখন কাজ করি সেখানে সেলস, মার্কেটিং, আ এইসব কাজের সাথে আমার সুযোগ হয়েছিল যে ক্যান্সার এর বিভিন্ন প্রিভেনশন নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং কিছু ক্লিনিক্যাল ট্রায়াল এর সাথে যুক্ত হওয়া। সেই কাজগুলো করার সময় আমার ইন্টারেস্টটা জাগে যে আসলে এই জিনিসগুলো রিসার্চ এর ব্যাপারে আমি কিভাবে নিজেকে আপডেট করতে পারি। সেই ধারণা থেকে আমি তখন মাস্টার অফ পাবলিক হেলথ করতে ব্র্যাকে জেমস বিজ্ঞান স্কুল অফ পাবলিক হেলথ এ সেখানে স্কলারশিপ পাই।
আমরা ছিলাম সেকেন্ড ব্যাচ। তো আমরা মাস্টার পাবলিক হেলথে যখন কোর্সটা করলাম সেটা একটা ইউনিক কোর্স ছিল ব্র্যাক ইউনিভার্সিটিতে। সেখানে আমরা আমি শেষ করি ২০০৭ সালে। সেখানে যখন আমরা করি তখন কিন্তু পাবলিক হেলথ এর আসলে ব্যাপ্তিটা কিরকম? কারণ আমাদের যে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি মেম্বাররা আসতো আমাদের কাছে, আমরা তাদের সাথে যখন ইন্টারেক্ট করতাম তখন কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম আসলে পাবলিক হেলথ এর স্কোপটা কত বেশি এবং এখানে কাজ করার কত ধরনের সুযোগ আছে। এবং এখানে যে আমি মাস্টার পাবলিক হেলথ এর রিসার্চ এর কথাটা বলছিলাম, আমিও কিন্তু যখন রিসার্চটা করি সেই রিসার্চে কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হয়। যে কিভাবে রিসার্চটাকে আমি প্র্যাকটিক্যালি করতে পারবো, নিজে করতে পারবো। একটা ছোট স্কেলের রিসার্চ কিন্তু কিভাবে করতে পারবো। এবং সেটা করার পরে আমি যখন পাবলিশ করি একটা ইন্টারন্যাশনাল জার্নালে, I was the first student to publish among our batch. সো এটা করার পরেই তখনই কিন্তু আমার মাথায় আসে যে আমাকে পরে ফিউচারে পিএইচডির জন্য চিন্তা করতে হবে। তো যাই হোক আমি মাস্টার পাবলিক হেলথ শেষ করি। শেষ করার পরে ব্র্যাকের আমি ইন্টারন্যাশনাল প্রোগ্রামটাকে চুজ করি। চুজ করে আমি আফগানিস্তানে চলে যাই। আফগানিস্তানে আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করি। ওখানে পাবলিক হেলথ প্রোগ্রামে কাজ করার সুযোগ হয়। আমি আম কয়েকটা প্রভিন্সে কাজ করেছি। সেখানে পাবলিক হেলথ এর প্রোগ্রামগুলো কিভাবে ম্যানেজ করা হয় সেই জিনিসগুলো আমাকে আ আমার দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশে ব্র্যাকে সারা বাংলাদেশ ঘোরার সুযোগ হয়েছে আফগানিস্তান যাওয়ার আগে। তারপর আফগানিস্তানে আমি এখানে কাজ করি। এরপর আমি ফিরে এসে আইসিডিবি তে কাজ করি। আইসিডিবি তে আমি আইডিসিআর এর সেকেন্ড এর ছিলাম। আইডিসিআর এ আমার কাজ ছিল আউটব্রেক ইনভেস্টিগেশন। আমি রিসার্চ ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি। সেখানে বিশেষ করে নিপা ভাইরাসের আউটব্রেক নিয়ে কাজ করি আমি, যেটা আমার বলব একটা মাইলস্টোন। সেখানে নিপা ভাইরাসের আউটব্রেক নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই এবং সেটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন হয়। এর ফাঁকে আমার মাথায় চিন্তা ছিল যে আমি মাস্টার পাবলিক হেলথ যে থিসিসটা করেছি, যে রিসার্চটা করেছি সেটাকে এক্সপ্যান্ড করা যায় কিনা আমার পিএইচডি এর ক্ষেত্রে। তখনই কিন্তু আমি কিউরিওসিটি বশত আমি এপ্লাই করা শুরু করি অস্ট্রেলিয়াতে এবং লাকিলি আমি ইউনিভার্সিটি অফ সিডনি এবং ইউনিভার্সিটি অফ অ্যাডলেড ২ টা জায়গা থেকেই আমি অফার পাই। কিন্তু ইউনিভার্সিটি অফ অ্যাডলেডে যেহেতু আমি স্কলারশিপটা ফার্স্ট এ পেয়ে যাই, তখন আমি সেটা অ্যাকসেপ্ট করে আমি ইউনিভার্সিটি অফ অ্যাডলেডে ২০০৯ সালে অস্ট্রেলিয়াতে চলে আসি। সেই ২০০৯ সালে আমি অস্ট্রেলিয়াতে যখন পিএইচডি করতে আসি, আমার যে আইসিডিতে আমি যখন কাজ করেছিলাম আউটব্রেক ইনভেস্টিগেশন নিয়ে, তো ২০০৯ সালে যখন পিএইচডি করতে আসি আমি, তখন অস্ট্রেলিয়াতে একটা আউটব্রেক হয়, সেটা হচ্ছে সোয়াইন ফ্লু আউটব্রেক। এবং তখন ডিপার্টমেন্ট অফ হেলথে গভর্নমেন্ট অফ সাউথ অস্ট্রেলিয়াতে তারা খোঁজ করছিল যে এরকম কোন পিএইচডি স্টুডেন্ট আছে কিনা তারা তাদেরকে হেল্প করতে পারে। তো আমার সুযোগ হয়েছে তখন ডিপার্টমেন্ট অফ হেলথে পাবলিক হেলথ অফিসার হিসেবে কাজ করা ৬ মাস সেই আউটব্রেকের সময়। তো দ্যাট ওয়াজ এ রিয়েলি গুড এক্সপেরিয়েন্স ডিউরিং মাই পিএইচডি টাইম। তো আমি পিএইচডি শেষ করি ২০১১ তে আমি শেষ করি। শেষ করার পরে পিএইচডির ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার ডিটারমিনেশন ছিল, সো ইউজুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ৩ থেকে ৩.৫ বছর স্কলারশিপ পায়। আমি আমার পিএইচডি ২ বছর ৯ মাসের মধ্যে শেষ করে ফেলি। কারণ আমি ২ বছর ৬ মাসের মাথায় আমি পোস্ট ডক এর অফার পাই আমার সেম ইউনিভার্সিটিতে। তো আমি ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে তখন পোস্ট ডকে শুরু করি এবং এর মধ্যে আমার যেটা আরেকটা সুযোগ হয়, আমি জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে আমার যে রিসার্চে ইন্টারেস্ট ছিল টোবাকো নিয়ে, সেই টোবাকো নিয়ে আমি সার্টিফিকেট কোর্স ইন গ্লোবাল টোবাকো কন্ট্রোল সেটাও আমি স্কলারশিপ নিয়ে শেষ করি। শেষ করার পর আমি এখন পোস্ট ডক যখন করি ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড, তারপরে আমি প্রমোটেড পজিশনের সুযোগ পাই মেলবোর্নে চলে আসার। সেখানে আমি সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটিতে জয়েন করি। সেখানে কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার, সেন্টার ফর নার্সিং রিসার্চ, এই ২ টা সেন্টারে আমি সিনিয়র রিসার্চ ফেলো ছিলাম। সেখানে কাজ করি, কার্ডিওভাস্কুলার রিসার্চ নিয়ে কাজ করার সুযোগ হয়েছে অনেক। সেখানে কার্ডিওলজিস্টের সাথে কাজ করেছি আমি এখানে। তারপরে আমি মুভ করি ডিকিন ইউনিভার্সিটিতে। ডিকিন ইউনিভার্সিটিতে আমি স্কুল অফ মেডিসিনে জয়েন করি সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে। সেখানে যেটা হয় ন্যাশনাল সেন্টার ফর ফার্মার হেলথ এর সাথে আমি কাজ করি। সেখানে আমার কাজ ছিল মূলত যে ফার্মারদের হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে কাজ করা এবং সেই কাজ থেকে শুরু করে আমি এক্সপ্যান্ড করি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, এবং বাংলাদেশ ইন্ডিয়াতে এখন কাজ চলছে সেই ফার্মার হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে। সেই ডিক ইউনিভার্সিটি থেকে আমি মুভ করি তারপর লাটভ ইউনিভার্সিটিতে আমি সিনিয়র লেকচার হিসেবে কাজ করি এবং আম গত বছর আমি মুভ করি ফেডারেশন ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর অফ পাবলিক হেলথ হিসেবে আমি কাজ করছি। এখানে আমি মাস্টার পাবলিক হেলথ এর প্রোগ্রাম লিড। সেই সাথে আমার পিএইচডি স্টুডেন্ট সুপারভাইজ করছি। আমার আন্ডারে ৪ জন পিএইচডি স্টুডেন্ট অলরেডি শেষ করেছে। এই মুহূর্তে আমি ৬ জন পিএইচডি স্টুডেন্ট সুপারভাইজ করছি। সঙ্গে হচ্ছে আমি মেন্টরিং করছি যারা জুনিয়র রিসার্চার, তাদেরকে কিভাবে প্রোগ্রেস করা যায়, রিসার্চে কিভাবে অ্যাক্টিভ রাখা যায় সেই কাজগুলো করছি। তো এই সাথে সুযোগ হয়েছে বিভিন্ন টিমের সাথে কাজ করার, মাল্টিডিসিপ্লিনারি টিমের সাথে কাজ করার সুযোগ হয়েছে
বিভিন্ন ইন্টারন্যাশনাল পাবলিকেশন করার এবং আমি বলবো যে পাবলিক হেলথের টপ লিড জার্নাল যেগুলো সেগুলোতেও পাবলিশ করার সুযোগ হয়েছে কোলাবরেটর হিসেবে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, ল্যান্ডসেট, ব্রিটিশ মেডিকেল জার্নাল, এইগুলো জার্নালে সুযোগ হয়েছে কোলাবরেটর হিসেবে কাজ করার। সেই সাথে ফান্ডিং এর অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কিছু ফান্ডিং আমি পেয়েছি, সেই ফান্ডিং গুলো কাজ করেছে বিভিন্ন রিসার্চে প্রোগ্রেস করার জন্য। ধন্যবাদ স্যার। স্যার আমরা অনেক ইন্সপায়ার্ড আপনার এই গল্পটা থেকে। অনেকেই আগ্রহ প্রকাশ করবেন এটা শুনে আজকে। যারা দেখছেন তারা, আমি আবারও বলছি, আপনারা যে কোনো কোশ্চেন থাকলে স্যারকে সরাসরি আপনাদের প্রশ্ন করতে পারেন। স্যার আমাদের একটা প্রশ্ন এসেছে, এটা অবশ্য আপনি প্রথমেই কিছুটা বলেছেন, তারপরেও তিনি আবার জানতে চাচ্ছেন যে এমপিএইচ বাংলাদেশ থেকে করে পিএইচডি এর জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা ঠিক হবে, আর ইন্টার্নশিপ কমপ্লিট করা কি আবশ্যক কিনা। উনি মনে হয় জানতে চাচ্ছেন যে এমপিএইচ এর পর কোনো ইন্টার্নশিপ কমপ্লিট করা আবশ্যক কিনা। এমপিএইচ বাংলাদেশ থেকে করে পিএইচডির জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা? হ্যাঁ, আমি যদি আমার পাথওয়েটা যদি খেয়াল করে থাকো তাহলে হচ্ছে যে আমি কিন্তু এমপিএইচ শেষ করে অস্ট্রেলিয়াতে পিএইচডি করতেই আসি। তো পিএইচডি এপ্লাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে পিএইচডির জন্য আমি whether I'm prepared to apply for PhD or not, কারণ আমাদের কাছে পিএইচডি যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট গুলো আসে, যে অ্যাপ্লিকেশন গুলো আসে, যদি দেখা যায় যে সে রিসার্চের এক্সপিরিয়েন্স নাই অথবা তার পাবলিকেশন নাই, তাহলে কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যায় তাকে ফার্দার রেসপন্ড করা। তো এমপিএ শেষ করার সঙ্গে সঙ্গে পিএইচডি তে আসার চেয়ে আমি বলবো যে সঙ্গে রিসার্চের এক্সপেরিয়েন্স থেকে, বিশেষ করে রিসার্চের পাবলিকেশন যদি থাকে, তাহলে আমি বলব যে কিছুদিন রিসার্চ এক্সপেরিয়েন্স নিয়ে তারপর পিএইচডি তে এপ্লাই করা উচিত। এমপিএ শেষ করার সাথে সাথে পিএইচডি তে এপ্লাই করাটা ঠিক হবে না। আরেকটা যেটা সেটা হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করা আবশ্যক কিনা। সেই ইন্টার্নশিপের সাথে আসলে আম ইন্টার্নশিপটা জরুরি অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রেশনের জন্য। কিন্তু ইন্টার্নশিপের সাথে ফিউচারের এডুকেশনের, বিশেষ করে অস্ট্রেলিয়াতে এডুকেশনের ক্ষেত্রে আম আমার মনে হয় না এটার সাথে কোনো সম্পর্ক আছে। আ আমি এট লিস্ট আমরা যখন পিএইচডি স্টুডেন্ট গুলোকে অ্যাকসেপ্ট করি, তখন আমরা দেখি যে তাদের মাস্টার্স এর সে করেছে কিনা, ব্যাচেলর করেছে কিনা, কিন্তু সেটার সাথে ইন্টার্নশিপটা আমাদের স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না। ধন্যবাদ স্যার। স্যার অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে আসলে অস্ট্রেলিয়াতে যদি আমাদের ইন্টারন্যাশনাল যে ছাত্ররা বাংলাদেশ থেকে যদি কেউ যায়, সেক্ষেত্রে তারা গবেষণা করার জন্য কতটুকু সুযোগ পেয়ে থাকে আসলে অস্ট্রেলিয়াতে, এটা যদি একটু বলতেন। যারা স্টুডেন্ট হিসেবে আসে, ডিপেন্ড করে যে তারা কতটুকু মোটিভেটেড এবং তারা যখন করতে আসে তারা কোন কোর্সে আসে। যদি মাস্টার পাবলিক হেলথে করতে আসে, তারা যদি আম এসে যদি তাদের চিন্তা থাকে যে আমি ফিউচারে পিএইচডি করব, আমি নেটওয়ার্কিং করব, আমি রিসার্চ এক্সপেরিয়েন্স নিব, তাহলে কিন্তু নেওয়া সম্ভব। কিন্তু কেউ যদি চিন্তা করে যে মাস্টার পাবলিক হেলথ করতে আসলাম, এখন যেটা বলছিলাম মাস্টার পাবলিক হেলথ স্কলারশিপের সুযোগ কম। তো স্টুডেন্টরা, আমি এখানে অস্ট্রেলিয়ায় যেটা দেখেছি, অনেকে স্টুডেন্ট আসে যে ঠিক আছে ফার্স্ট সেমেস্টারের টাকা আমি জোগাড় করে আসলাম। তারপরে আমি চিন্তা করি যে হয়তো আমি অড জব করে টাকাটা আর্ন করে আমি বাকি সেমেস্টারের টাকাগুলো ম্যানেজ করব। তখন কিন্তু যেটা একটা প্রেশার থাকে সেটা হচ্ছে যে আমাকে আর্ন করতে হবে এবং আর্ন করলে আমি নেক্সট সেমেস্টার টাকা দিতে পারবো। তখন কিন্তু অন্যান্য দিকে সুযোগ মানে কনসেনট্রেট করার সুযোগ থাকে না বাস্তবিক ক্ষেত্রে। কেউ যদি সেই ফিনান্সিয়াল হার্ডশিপটা না থাকে, সেই ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে, তাহলে অবশ্যই সুযোগ আছে এবং ইট উইল ডিপেন্ড যে তার ইন্টারেস্ট কিরকম, ইট উইল ডিপেন্ড যে সে হচ্ছে কতটুকু নেটওয়ার্কিং মেইনটেইন করতে পারে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা, সেখান থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে নেটওয়ার্কিং এবং পার্সোনাল কমিউনিকেশন এর গুরুত্ব অনেক বেশি। সেটা যেকোনো রিসার্চের ক্ষেত্রে হোক, সেটা হচ্ছে তার ক্যারিয়ার প্রোগ্রেশন এর ক্ষেত্রে হোক, সেটা তার রিসার্চ কোলাবোরেশন এর ক্ষেত্রে অথবা ফিউচার জবের ক্ষেত্রেও এটা কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করে। সো কেউ যদি ইন্টারেস্টেড হয়, তার পক্ষে করা সম্ভব। আর যদি কেউ পিএইচডি করতে আসে, তাহলে সে নিজেই একটা রিসার্চে তার নিজের রিসার্চ নিয়ে কাজ করবে। সেই সঙ্গে তাদের সুযোগ থাকবে যে সুপারভাইজার তাদেরকে চাইলে অন্যান্য রিসার্চের সাথে ইনভলভ করতে পারে। ধন্যবাদ স্যার। স্যার এখন আমরা যদি জানতে চাই আসলে অস্ট্রেলিয়াতে একজন পাবলিক হেলথ বিশেষজ্ঞ, তিনি যখন সরকারি জবে ঢুকেন, সেক্ষেত্রে তিনি সরকারি জবটা কতদিন করতে পারেন একজন পাবলিক হেলথ বিশেষজ্ঞ হিসেবে? অস্ট্রেলিয়াতে যেটা সিস্টেম সেটা হচ্ছে যে যেকোনো জবের ক্ষেত্রেই আসলে রিটায়ারমেন্টের কোনো এইজ নাই।
ইট উইল ডিপেন্ড যে আমি কখন রিটায়ার করতে চাই। সো ইউজুয়ালি যেটা দেখা যায় যে একটা পরিসংখ্যানে দেখা গেছে ইউজুয়ালি লোকজন 62-63 ইয়ার্স এর সময় চিন্তা করে যে ভলান্টারি রিটায়ারমেন্টে যাবে। কিন্তু বাংলাদেশে যেমন একটা বয়স সীমা আছে, অস্ট্রেলিয়াতে কিন্তু কোনো চাকরির ক্ষেত্রে বয়স সীমা নেই। সেটা হতে পারে যে আ সরকারি চাকরিও হতে পারে, সেটা ইউনিভার্সিটিতে হতে পারে। সেখানে কিন্তু কোনো বয়স সীমা নেই রিটায়ার করার। তবে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের আম আমরা যেটা বাংলাদেশে যেটা বলে প্রভিডেন্ট ফান্ড, যে একটা ফান্ডের বিষয় আছে। আমাদের এখানে বলা হয় সুপার বলা হয় যে আমরা জব যখন করি তখন একটা সার্টেন পার্সেন্টেজ সেখানে জমা থাকে এবং সেই জমা সেই ফান্ডটাকে আমরা এক্সেস করতে পারি যখন কেউ আ 60 ইয়ার্স হবে, তখন হচ্ছে সেই ফান্ডটাকে সে এক্সেস করতে পারবে। তার আগে এক্সেস করতে পারে না। আবার গভর্নমেন্টের কিছু বেনিফিট আছে, সেই বেনিফিট গুলা কেউ এক্সেস করতে পারে লেটেস্ট ডাটা অনুযায়ী। কেউ যখন 67 ইয়ার্স হবে, তখন সেই বেনিফিট গুলা সে এক্সেস করতে পারে। এই ২ টাই বয়সসীমা মানে বিভিন্ন সুযোগের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কাজ করে। এছাড়া কোন ধরনের বয়স সীমা নেই যে রিটায়ারমেন্ট কবে করবে, অথবা কেউ যদি চায় সে কন্টিনিউ করতে, সে কন্টিনিউ করতে পারে। বাধ্যবাধকতা নেই যে তাকে শেষ করতে হবে। অস্ট্রেলিয়াতে যেটা আনলাইক একটা সিচুয়েশন সেটা হচ্ছে যে আ বাংলাদেশে যেমন আমি সরকারি চাকরিতে ঢুকলাম। এখান থেকে আমি রিটায়ারমেন্ট পর্যন্ত থেকে গেলাম। এখান থেকে চাইলে আমি বের হইতে পারব না, আমাকে বের করতে পারবে না। এই জাতীয় বিষয়গুলো যেমন আছে, সেটা সম্ভবত যেকোনো ডেভেলপ কান্ট্রি তে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। কারণ এখানে রিডান্ডেন্সি একটা বিষয় আছে। যেখানে তারা নোটিস দিয়ে তারা ইভেন পার্মানেন্ট জবটাকেও তারা ডিসকন্টিনিউ করতে পারে। ডেফিনিটলি আফটার পেইং ইউ কম্পেনসেশন, অথবা একটা যেটা বাংলাদেশে বলা হয় গোল্ডেন হ্যান্ডশেক বলা হয়। এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রতিটা জবের ক্ষেত্রেই আছে। সো এখানে আমি বলব না যে সেই সেরকম 100% সিকিউরিটি আছে যে আমি আমি ঢুকে গেলাম, সেখান থেকে আমাকে বের করতে পারবে না। এই বিষয়টা কিন্তু কাজ করে না। ধন্যবাদ স্যার। স্যার আমরা অনেক কিছুই জানতে পেরেছি আজকে আপনার সেশন থেকে। স্যার আমরা যদি এখন জানতে চাই যে আসলে অস্ট্রেলিয়াতে এখন যে করোনা মহামারী চলছে, পুরো বিশ্বেই চলছে, অস্ট্রেলিয়াতে যে চলছে ওইটা পাবলিক হেলথ বিশেষজ্ঞরা কিভাবে ওইটা আসলে সামলাই নিচ্ছেন, কিভাবে ওখানে পাবলিক হেলথ বিশেষজ্ঞরা ওখানে ইনভলভ হচ্ছেন, কিভাবে কাজ করছেন, এইটা আপনি একদম আপনি তো এটার অনেক কাছ থেকে দেখছেন, আপনি অনেক কিছুই হেড করছেন ওখানে আমরা জানি। এখন আপনার অভিজ্ঞতা থেকে যদি স্যার একটু বলতেন যে আসলে ওখানে পরিস্থিতিটা কেমন বা কিভাবে পরিস্থিতি সামলিয়ে নিচ্ছে সব। ডেফিনিটলি। অস্ট্রেলিয়ার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের ফার্স্ট ফেজ যেটা ছিল সেই ফার্স্ট ফেজটা কিন্তু মোটামুটি কন্ট্রোল করে ফেলেছিল। অস্ট্রেলিয়াতে ম্যাসিভ পাবলিক হেলথ এর ক্যাম্পেইন করা হয়েছে। পাবলিক হেলথ এর মেসেজ গুলোকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা হয়েছে। স্ট্রিক্ট পেনাল্টি করা হয়েছে। এসবের করে কিন্তু কমিয়ে ফেলা হয়েছিল। কিন্তু এরপরে যেটা হয়েছে যে অস্ট্রেলিয়াতে এখন যে সিচুয়েশন সেটা হচ্ছে যে আমাদের বর্ডার ক্লোজ হওয়ার পরে অ্যাম আমাদের ফ্লাইট গুলোকে যখন চালু করা হয়, তখন সেই ফ্লাইট গুলো অস্ট্রেলিয়ার মেলবোর্নের মধ্যেই শুধুমাত্র আসার সুযোগ ছিল। এবং সেখানে আসার পরে তাদেরকে যেটা করা হয়েছিল যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার যারা আসবে তাদেরকে হচ্ছে ১৪ দিনের ম্যান্ডেটরি কোয়ারান্টাইন এ রাখা এবং হোটেলে রাখা, এবং সেটা গভর্নমেন্ট টোটাল খরচ পে করেছিল। তো সেখান থেকে মুশকিল হয়েছে, সেখান থেকে যে সিকিউরিটি ছিল, এখানে একটা স্ক্যান্ডাল হয়েছে গভর্নমেন্টের মধ্যে। সেখান থেকে সিকিউরিটিটা খুব ভালোমতো মেইনটেইন করতে পারেনি। যার ক্ষেত্রে যেটা দেখা গেছে হোটেলে কোয়ারান্টাইন থাকা অবস্থাতে কেউ হয়তো রাতের অন্ধকারে বের হয়ে গিয়েছে, বের হয়ে আবার ফেরত এসছে। তো ওই ক্ষেত্রে কমিউনিটি ট্রান্সমিশনটা শুরু হয়ে গিয়েছিল। এবং সেখান থেকে শুরু হয়ে কিন্তু আমাদের মেলবোর্নে আম গত ১ মাসের আগে যেটা আমি বলব সেটা হচ্ছে কেস সংখ্যা বাড়তে যেখানে আমাদের ৮-১০ ছিল সেখান থেকে বেড়ে কিন্তু ৭৫০, ৭২০, ৩০ পর্যন্ত কেস প্রতিদিন আমরা পেয়েছি। এরপরে যেটা হয়েছে, এরপরে গভর্নমেন্ট এটাকে স্ট্রিক্ট মেজার নিয়েছে, যেটাকে আমরা স্টেজ 4 রেস্ট্রিকশন বলছি। গত ৪ সপ্তাহ থেকে চলছে, আরো ২ সপ্তাহ চলবে। সেখানে স্টেজ 4 রেস্ট্রিকশন মানে হচ্ছে যে আমি বাসা থেকে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া বের হতে পারব না। শুধুমাত্র আমি কাজে যেতে পারবো। আমার যদি মেডিকেলে যেতে হয় তাহলে যেতে পারবো। আমার খাওয়া-দাওয়া কিনতে হলে যেতে পারবো। আমি বাইরে এক্সারসাইজ করতে যেতে পারবো। কিন্তু বাসা থেকে আমি একজনের বেশি বের হতে পারব না। আমার বাসায় কেউ আসতে পারবে না এবং রাত ৮ঃ০০ থেকে ভোর ৬ঃ০০ পর্যন্ত আমাদের কারফিউ চলছে। এই রেস্ট্রিকশনটা দেওয়ার ফলে যেটা হচ্ছে যে আমাদের কেস সংখ্যা কমা শুরু করেছে। কমতে আজকে যেমন ১২০-৩০ এর ক্ষেত্রে কোথায় চলে এসেছে। তো এখানে পাবলিক হেলথ এর যে মেসেজ গুলো যে আমরা যে হ্যান্ড হাইজিন, সোশ্যাল ডিসট্যান্সিং এগুলোকে কিন্তু
ম্যাসিভ ভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে অস্ট্রেলিয়াতে। এবং আমরা যখন সুপারমার্কেটে যাই, সেই সুপারমার্কেটে সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করার জন্য যেটা করা হয়েছে, সেখানে ফ্লোরের মধ্যে দাগ কেটে সেই ডিসট্যান্সটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এই ডিসট্যান্সটা কিউ করে লোকজন দাঁড়াতে হবে। এই জিনিসটা মেইনটেইন করা হয়েছে। প্রতিটা আম শপিং মলে, প্রতিটা শপিং দোকানের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। এবং এখন যেটা অস্ট্রেলিয়াতে চলছে সেটা হচ্ছে যে, মেলবোর্নের ক্ষেত্রে যেটা চলছে সেটা হচ্ছে যে মাস্ক ইউজ করা ম্যান্ডেটরি, এবং মাস্ক ইউজ না করলে $200 ফাইন করা হয়েছে। এবং কেউ যদি এই যে রেস্ট্রিকশন যেটাতে আছে, রেস্ট্রিকশন যদি না মানে তাহলে $1,600 ফাইন করা হয়েছে। এবং অনেকেই ফাইন পাচ্ছে প্রতিদিন। সেই ফাইন গুলো কিন্তু ইমপ্লিমেন্ট করার ফলেই আমাদের কেস সংখ্যাগুলো কিন্তু কমে গিয়েছে। আমি এখানে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়াতে যে COVID-19 এর টেকনিক্যাল রেসপন্স টিম তার অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। সেখান থেকে আমি দেখছি যে আমাদের এই রেস্ট্রিকশন দেওয়ার ফলে কিন্তু, এবং পাবলিক হেলথ এর মেসেজ গুলো মেনে চলার ফলেই কিন্তু আমাদের কেস সংখ্যাগুলো কমানো সম্ভব। এবং এটা একটা এক্সাম্পল হতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও, যে এই রেস্ট্রিকশনটা মেনে চললে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারব। ধন্যবাদ স্যার। সো আমরা আজকে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারাও ওখানে অনেক গভীর রাত। তারপর আমাদের দুইটা প্রশ্ন আছে, আমরা এই দুইটা প্রশ্ন নিয়েই ইনশাল্লাহ শেষ করব। আমাদের একজন যিনি দেখছেন প্রশ্ন করেছেন যে ওনার নাম আরফানুর রহমান পিমন। উনি জানতে চেয়েছেন যে এমপিএইচএ ডিফারেন্ট সেক্টরস নিয়ে যদি কিছু বলতেন। এমপিএইচএ ডিফারেন্ট সেক্টরস বলতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমপিএইচএ আসলে কোন দিকে ফোকাস করা যাবে। তো বাংলাদেশে যেমন এমপিএইচএ এর ক্ষেত্রে স্পেশালাইজেশন থাকে, যে কেউ হচ্ছে নিপসমের ক্ষেত্রে যেমন আমি জানি এপিডেমিওলজিতে এমপিএইচ করে, কমিউনিটি মেডিসিন এমপিএইচ করে, রিপ্রোডাক্টিভ হেলথে করে। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি ডিপেন্ড করে যে কোন ইউনিভার্সিটিতে আপনি চুজ করবেন, সেই ইউনিভার্সিটিতে তারা কিভাবে চুজ করে সেই পাথওয়ে গুলাতে। আমি শুধু আমার ইউনিভার্সিটি কথাটা বলতে যাচ্ছি, সেখানে আমাদের ইউনিভার্সিটিতে এরকম কোনো স্পেশালাইজেশন নাই। তবে ফার্স্ট ইয়ারে সবগুলো সাবজেক্ট পড়ানোর পরে সেকেন্ড ইয়ারে সেই স্টুডেন্টটা কি রিসার্চ পাথওয়েতে যাবে নাকি প্রজেক্ট পাথওয়েতে যাবে, যেটা আমি প্রথমে বলছিলাম, সেটা কিন্তু তারা চুজ করতে পারবে। যদি কেউ চিন্তা করে আমি রিসার্চ করব, তাহলে তার নিজের রিসার্চ আইডিয়া নিয়েও সে আগাতে পারে। অথবা রিসার্চের জন্য স্পেশাল পাথওয়ে আছে, যেমন হচ্ছে পাবলিক হেলথ ইনফরমেটিক্স, পাবলিক হেলথ ইকোনমিক্স, তবে হেলথ সিস্টেম, এই ৩ টা স্পেশালাইজেশন অপশন আছে, সেই স্পেশালাইজেশনে কিন্তু তারা করতে পারে। আর যদি কেউ চিন্তা করে যে না আমি রিসার্চ না, আমি শুধু প্রজেক্টে কাজ করব, কিভাবে পাবলিক হেলথ প্রজেক্টগুলো ম্যানেজ করা যায়, তাহলে কিন্তু সে প্রজেক্ট পাথওয়েটা চুজ করতে পারে। এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু একই রকম আছে। সেটা হচ্ছে আপনাকে ডিপেন্ড করবে যে আপনি কোন ইউনিভার্সিটি চুজ করছেন এবং সেই ইউনিভার্সিটিতে স্পেশালাইজেশন গুলো কিরকম। এবং সেই ইনফরমেশন গুলো কিন্তু এখন প্রতিটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে ওপেনলি দেওয়া আছে। সো আপনি দেখতে পারেন, দেখার পরে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি এপ্লাই করতে পারেন। ধন্যবাদ স্যার। আমাদের আরেকটা প্রশ্ন আছে, আহ, তার নাম শাকিলা তিশা। তিনি জানতে চেয়েছেন গ্লোবাল হেলথের সুযোগ কেমন অস্ট্রেলিয়াতে, প্লিজ জানাবেন। গ্লোবাল হেলথ অথবা ইন্টারন্যাশনাল হেলথ যেটা, সেই ইন্টারন্যাশনাল হেলথেও অনেক ইউনিভার্সিটির মধ্যে মাস্টার অফ ইন্টারন্যাশনাল হেলথ, তো মাস্টার পাবলিক হেলথ ইন্টারন্যাশনাল হেলথ এরকম ফোকাস করেও কিন্তু কোর্স করায়। কিন্তু আসলে যেটা বিষয় সেটা হচ্ছে যে ইট ডিপেন্ডস যে আপনি গ্লোবাল হেলথ বলতে আপনি কি বলতে যাচ্ছেন, আপনি কোন দিকে ফোকাস করতে যাচ্ছেন। আপনি যদি ইন্টারন্যাশনাল হেলথ নিয়ে ইন্টারেস্টেড হন, সো আপনাকে প্রথমে বেসিক কনসেপ্টটা থাকতে হবে পাবলিক হেলথ, দেন ইউ ক্যান ফোকাস অন ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিসার্চ। সো গ্লোবাল হেলথ নিয়ে কাজ করার কিন্তু, অথবা আমি যেটা বলবো যে গ্লোবালি যদি আপনি কাজ করতে চান, সেটা কিন্তু সুযোগ আছে। আমি যেমন এখন কাজ করছি আমার ইন্টারন্যাশনাল কোলাবোরেটরদের সাথে, সেখানে কিন্তু আমার বিভিন্ন দেশে কোলাবোরেটরের সাথে আমি কাজ করছি অস্ট্রেলিয়াতে বসে, এবং সেটা কিন্তু সম্ভব এবং ইন্টারন্যাশনালি কাজ করা সম্ভব। সো গ্লোবাল হেলথ নিয়েও আপনি মাস্টার পাবলিক হেলথ করার পরে ইউ ক্যান ফোকাস অন গ্লোবাল হেলথ অ্যাসপেক্ট। ধন্যবাদ স্যার। স্যার আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে। স্যার আমরা জানি যে আপনি খুবই স্টুডেন্ট বান্ধব, ছাত্র বান্ধব। আপনি যখনই বাংলাদেশে আসেন তখনই আপনি ক্যারিয়ার বিষয়ক, অস্ট্রেলিয়াতে হোক ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন নিয়ে থাকেন, আয়োজন করলে আপনি সেখানে যান, খুব স্বাচ্ছন্দ্যেই আপনি ক্লাসগুলো নেন এবং সেশন গুলো নেন। স্যার এখন আমরা আপনার কাছ থেকে খুব সংক্ষেপেই জানতে চাইবো, আপনার পরামর্শ জানতে চাইবো এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। এক্সিস মেডিকেল স্কুল সম্পর্কে কিছু বলবেন এবং আমাদের যারা পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চায় বা আমাদের স্টুডেন্টরা বাংলাদেশি, তাদের সম্পর্কে যদি আপনি একটু পরামর্শ দিতেন।
অবশ্যই। আমি এক্সিস মেডিকেল স্কুলের সাথে বিগত কয়েক বছর ধরে জড়িত আছি এবং আমি খুবই প্রাউড ফিল করি এই এক্সিস মেডিকেল স্কুলে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এবং আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আমি আমার ক্যারিয়ার পাথওয়ে দিয়ে যদি আমি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি এবং আমি যদি কাউকে গাইড করতে পারি, দ্যাট উইল বি এ সাকসেস। বিকজ আমি সবসময় আমার রেসপন্সিবিলিটিস মনে করি যে বাংলাদেশে যে ইয়াং প্রফেশনাল আছে যারা হচ্ছে ফিউচার পাবলিক হেলথ প্রফেশনাল, ফিউচার পাবলিক হেলথ লিডার, তারা যদি কেউ পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চায়, তাহলে আই উইল বি ভেরি হ্যাপি টু গাইড দেম। এবং এক্সিস মেডিকেল স্কুল যেটা করছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পাবলিক হেলথ প্রফেশনালদেরকে নিয়ে ক্লিনিক্যাল মেডিসিনের পাশাপাশি যে কাজগুলো করছে তা আমি দেখেছি। তারা ইউকে এর প্রফেশনাল নিয়েছে, কানাডার প্রফেশনাল নিয়েছে, অস্ট্রেলিয়ার প্রফেশনাল নিয়েছে। তারা যে বিভিন্ন দেশের সাথে কানেক্ট করে দিচ্ছে, এটা কিন্তু একটা অফুরন্ত সুযোগ। আমরা যখন পাবলিক হেলথ করেছি, আমরা যখন পাবলিক হেলথ ক্যারিয়ার করেছি, আমাদের সামনে কিন্তু এক্সাম্পল ছিল না। আমরা জানতাম না যে কাদেরকে ফলো করবো, আমরা জানতাম না যে কিভাবে আমাদেরকে গাইড করতে হবে। সো আমরা কিন্তু অনেকটা এই পথটাকে অতিক্রম করার সময় বাধা বিঘ্নগুলো ফেস করেই কিন্তু আমরা এগিয়েছি। সেক্ষেত্রে এক্সেস মেডিকেল স্কুল কিন্তু ফিউচার জেনারেশনকে অনেক সহজভাবে এক্সেস করতে দিচ্ছে যে ফিউচার যে লিডার হওয়ার জন্য কি কি পথ পরিক্রমা করতে হবে এবং কি কি বাধা বিপত্তি আছে সেগুলো কিন্তু তারা গাইড পাচ্ছে। এটা কিন্তু একটা অফুরন্ত সুযোগ। আমি এক্সেস মেডিকেল স্কুলকে সবসময় আমি সাধুবাদ জানাতে চাই যে তাদের এই উদ্যোগটা, এবং স্টুডেন্টরা যারা অনেক আগে থেকেই তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে, তাদেরকে এক্সেস মেডিকেল স্কুল সবসময় সাহায্য করছে। এক্সেস মেডিকেল স্কুলের এই এই যে এই উদ্যোগটা, এটা সবসময় খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যখনই আপনার কাছে যাই আপনি কখনোই না করেন না, সবসময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে আহ, পরামর্শ দিয়ে উপদেশ দিয়ে আপনি সবসময় আমাদেরকে পাশে থাকেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে এতটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য, অনেক আহ, আলোচনা করার জন্য। যে আলোচনাগুলো আসলে যদি আমাদের যারা শুনেছেন তারা ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে উপকৃত হবেন এবং তাদের ক্যারিয়ার সেট করতে পাবলিক হেলথ বিষয়ক যে কোনো সমস্যা সমাধানে তারা অবশ্যই এখান থেকে সমাধান খুঁজে পাবেন ইনশাল্লাহ। আর কেউ যদি অবশ্যই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, অবশ্যই আমরা চেষ্টা করব আপনার সাথে ওনার যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। তো স্যার আমরা অনেক অবশ্যই এটা ধন্যবাদ খুবই, জানাচ্ছি। খুবই আমি অসংখ্য ধন্যবাদ চাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলকে। সঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার সাথে কেউ যদি কোনো যোগাযোগ করতে চায়, আমার ফেসবুক পেজের মধ্যে আমি বলব যে তাদেরকে যুক্ত থাকার জন্য আমাকে টেক্সট করতে পারে। অনেক সময় আমি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, আমি অ্যাকসেপ্ট করতে চাই না এই কারণে, কারণ আমি যদি না চিনি পার্সোনালি আমি সাধারণত অ্যাকসেপ্ট করি না ফ্রেন্ড লিস্টে। কিন্তু ডাক্তার আজিজ মেলবোর্ন এটা দিয়ে যদি সার্চ করে, ফেসবুক পেজ আছে আমার, সেই পেজের মাধ্যমে কিন্তু আমার সাথে কানেক্টেড থাকতে পারে। লিঙ্কডইনে ডাক্তার আজিজ রহমান দিয়ে সার্চ করলেও কিন্তু আমার সাথে কানেক্টেড থাকতে পারবে। এবং এক্সিস মেডিকেল স্কুল তো আছেই। সো এনি সাজেশন, এনি গাইডেন্স, আই উইল বি ভেরি হ্যাপি টু গাইড অর হেল্প ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া অবশ্যই। করি। ইনশাল্লাহ সুস্বাস্থ্য কামনা করি। এই করোনা মহামারীতে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন, সেফলি অসংখ্য থাকুন। ধন্যবাদ। ইনশাল্লাহ স্যার, আবারও দেখা হবে। আসসালামু আবারও দেখা আলাইকুম। হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।